প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, অর্থনৈতিক ও সামাজিক নানান সূচকে দেশ এগুলেও রাজনৈতিক সংস্কৃতি কতটা এগিয়েছে তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। এই বিতর্কের মাঝেই শিষ্টাচার বহির্ভূত ও বিতর্কিত বক্তব্যের কারণে এক মাসেরও কম সময়ে আওয়ামী লীগের দুজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা পদ হারালেন। এমন প্রেক্ষাপটে প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংকট ব্যক্তির নাকি রাজনৈতিক সংস্কৃতির। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। আমার ডান দিকে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ মাসুদ কামাল আমাদের সঙ্গে আছেন। আমার বাঁ দিকে আছেন G9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। এছাড়া অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মির্জা তাসলিম নাসরিন এবং গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ আপন হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন আমাদের ফেসবুকেও। আমরা আলোচনায় যাব। প্রথমে ডাক্তার সায়ন্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রেক্ষাপটে আজকে আমরা কথা বলছি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শকদের জন্য শুভেচ্ছা। আর আমার সঙ্গে আলোচনায় যে বিজ্ঞ আলোচকরা আছেন এবং যারা সংযুক্ত হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা। আপনার যে শিরোনাম, যে এই যে সংকট বলতে বুঝিয়েছেন আমাদের রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলেন এবং যে কাজ করেন এবং যে অনৈতিক কাজের চর্চায় অব্যাহত রাখেন, এইটা কি ব্যক্তির সংকট নাকি রাজনৈতিক সংস্কৃতির দৈন্যদশা? এর উত্তর আসলে আমার মনে হয় আমাদের থেকে দর্শকরা এক বিন্দুও কম জানেন না। সবাই বোঝেন যে বাংলাদেশে যে রাজনীতি চলছে, এই রাজনীতির মাধ্যমে যে প্রোডাক্ট তৈরি হবে তার মধ্যে যারা ভালো থাকেন তারা নিজ গুণে সিস্টেমের বাইরে নিজ উদ্যোগে ভালো থাকেন, কিন্তু এই সিস্টেম কোনো ভালো রাজনীতিবিদ তৈরি করে সেরকম রাজনীতি বর্তমান বাংলাদেশে আছে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আপনারা করেন কিনা বা দর্শক করেন কিনা এটা প্রত্যেকে নিজকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। এখন এইখানে মূলত বাংলাদেশের রাজনীতি একসময় যে আদর্শভিত্তিক রাজনীতি ছিল, রাজনীতিবিদদের একে অপরের প্রতি যে শ্রদ্ধা স্নেহের সম্পর্ক ছিল, যে ভালোবাসা ছিল, বঙ্গবন্ধুর সময় পর্যন্ত চরম স্বাধীনতা বিরোধী, তাদেরকে জেল থেকে বের করতে বঙ্গবন্ধু সহযোগিতা করেছেন, তাদের পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়েছে, সেরকম উদাহরণ পর্যন্ত আছে। অথচ মুক্তিযুদ্ধের সময় কিন্তু চরম বৈরী, একদম ভিন্ন মেরু। পরবর্তীতে সেই অবস্থানটা আস্তে আস্তে এমন পর্যায়ে আমাদের রাজনীতিবিদরা নিয়ে এসেছেন যে কেউ কাউকে শ্রদ্ধা রেখে কথা বলা তো দূরের কথা, গ্রামে সাধারণ সুন্নতে খাতনার অনুষ্ঠানে পর্যন্ত দুই দল এক হয়ে একসঙ্গে একটু সৌজন্য প্রকাশ করবে, সেটিও এখন নাই বলতে গেলে। এই যে অশ্রদ্ধার চর্চা, এই যে একে অপরকে আঘাত করে কথা বলা, এই যে একে অপরের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ পোষণ করা এবং সেটার চর্চা করা, এইটা আমাদের রাজনৈতিক কালচারকে খারাপ পর্যায়ে নিয়ে গেছে বলে আজকে তরুণরা, শিক্ষিতরা তারা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, না শুধু অনীহা তৈরি হয়েছে এবং ঘৃণা করে, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। হিসাব নিলে দেখবেন দেশের মেধাবী স্টুডেন্টরা বিদেশমুখী ব্যাপক হারে। এর পেছনে এই রাজনীতিবিদরা দায়ী, কারণ তারা দেশের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছেন, রাজনৈতিক কালচারকে অনিশ্চিত করে তুলেছেন এবং এগুলা চলছে। এর কারণ কি? কারণটা হচ্ছে ক্ষমতার মোহ। এই দেশে রাজনীতিতে যারা যখন ক্ষমতায় থাকে তারা শতভাগ ভোগ করে, আর যারা বিরোধী দলে থাকে তারা শূন্য। এই পরিস্থিতি অতীতে ছিল না, কম ছিল, সেটা আস্তে আস্তে এত প্রকট হয়েছে যে এখন মানে সরকারে থাকা মানে সে যা খুশি তাই করতে পারবে। সে এই যে ধরেন ডাক্তার মুরাদ হাসানের যে প্রসঙ্গ এখন আলোচিত হচ্ছে, নিশ্চয়ই এটা আলোচনায় আসবে, এই রকম দম্ভ দেখিয়ে বাহিনী পাঠিয়ে কাউকে তুলে এনে তাকে অকথ্য ভাষায় গালি দিতে পারেন, যা খুশি তাই করতে পারেন, ধর্ষণ করতে পারেন।
একজন বিরোধী দলের যত বড় নেতাই হন তাকে যে কোনো ভাষায় সংসদের বাইরে প্রকাশ্যে মিডিয়ায় গালি দিতে পারেন, অকথ্য ভাষায় তাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন। সেই চর্চা কিন্তু রাজনীতিবিদরাই অগ্রগামী এবং তাদের কারণে এই কালচারটা বিস্তৃত হয়েছে সারা দেশে ব্যাপকভাবে। থ্যাঙ্কস। সুভাষ সিংহ রায় যদি একটু বলেন। ডক্টর সাকাওয়াত হোসেন শান্ত যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে, সব উপাদান নিয়ে ব্যাখ্যা করার প্রয়োজনও নাই। এবং ডাক্তার সাকাওয়াত হোসেন শান্ত যথার্থই বলেছেন, দর্শকরা খুব ভালো করেই জানেন এবং আমরা কে কি বলতে পারি সেটাও তিনি বোঝেন, দর্শকরা জানেন। আমি যে কথাটি খুব স্পষ্ট করে বলি, রাজনৈতিক সংস্কৃতির বিকাশ জন্য যেটা প্রয়োজন সেটা দেশে অনেক ক্ষেত্রে ম্রিয়মাণ হয়ে আসছে। এবং রাজনৈতিক সংকটের কথা যখন আমরা আলোচনা করি আমরা গভীরে অনেক সময় প্রবেশ করি না এবং প্রবেশ করার যে আগ্রহটা সেটাও আমরা সময় দেখি না। আপনি অনুষ্ঠানের ভূমিকায় বলেছেন যে আমরা এগোচ্ছি অনেক, আমাদের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে এবং আমাদের এগিয়ে যাওয়ার অনেক সংবাদ আছেন, কিন্তু জিডিপি নিয়ে কথা বলি কিন্তু কালচারাল জিডিপি নিয়ে কথা বলছি না। তো সেই ব্যাপারগুলো আমাদের কিন্তু অনেক ভাবনার জায়গা তৈরি করে এবং দুর্ভাবনাও তৈরি করে ওই জায়গাটায়, যে আমরা কি আসলে পিছিয়ে পড়বো শেষ পর্যন্ত। এবং ডাক্তার সাকাওয়াত হোসেন শান্ত বলছেন মেধাবীরা বাইরে চলে যাচ্ছে, এটা যেমন ঠিক আবার এর সাথেও ঠিক ভালো ছাত্ররা রাজনীতিতে আসছে না, আর যারা বাইরে যাচ্ছেন তারা সকলেই যে অতি মেধাবী সেটাও কিন্তু সঠিক নয়। আমরা যারা বড় লোকের ছেলেরা তারা কিভাবে বিদেশে যাচ্ছে, কিভাবে পড়াশুনো করছে, এটা আমরা সকলেই জানি। অতএব সেই জায়গার থেকে আমরা একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, যে আমরা চেতন মনে ভালো থাকার চেষ্টা করছি কিন্তু অবচেতন মনে আমরা অপসংস্কৃতির মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছি। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কথা ডাক্তার সাকাওয়াত হোসেন শান্ত উল্লেখ করলেন। এই আলোচনা তো আসবেই, স্বাভাবিক কারণে আলোচনায় আসবে এবং তার অধ্যত্বপূর্ণ বক্তব্য তার দলও কিন্তু এটাকে সহ্য করেনি এবং সেটা শাস্তি তিনি পেয়েছেন। এবং এটা দৃষ্টান্ত হিসেবে আর সবার সামনে বার্তা হিসেবে আসবে কিনা সেটা আমরা দেখার জন্য অপেক্ষা থাকবো। কেননা আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করি, বুঝেও না বুঝার ভান করি। আমাদের একটা বিষয় লক্ষ্য করার বিষয় আছে, যে রাজনৈতিক সংস্কৃতি বিকাশ জন্য প্রয়োজন হচ্ছে সুরাজনীতি। তা সুরাজনীতি নানান রকম ব্যত্যয় আছে, নানান রকম বিচ্যুতি ঘটেছে এবং প্রকৃত অর্থে আমার কথা কে কোন হবে নিও জানি না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা বড় রকমের ধস নেমেছিল। সেই বড় রকমের ধস থেকে টানা প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন চলেছে এবং তার একটা অপসংস্কৃতি এই আমাদের মানসিকতায় আমাদের মজ্জায় এখনো কিন্তু আমি আসবো। এবিএম মোশাররফ হোসেন যদি একটু বলেন, এই রাউন্ডে আমরা সবার কথা শুনতে চাই, খুব সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আমার সহ-আলোচক। নিশ্চয়ই। আসলে যে প্রসঙ্গটি আমরা উত্থাপন করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতিতে শিষ্টাচারের ব্যাপক একটি অভাব রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ যে কথাটি শান্ত বলেছে কথাটা অত্যন্ত প্রাসঙ্গিক, যে রাজনীতিতে এখন ক্ষমতাকে টার্গেট করেই কিন্তু সব কিছু আবর্তিত হচ্ছে। আপনাকে ক্ষমতায় থাকতে হবে, কারণ রাষ্ট্রীয় কাঠামোটাকে এমনভাবে তৈরি করা হয়েছে আপনি যদি ক্ষমতায় না থাকতে পারেন, আপনি যতই যোগ্য, যতই মার্জিত, যতই মানবিক লোক হন, আপনার সেই মর্যাদা সমাজে পাবেন না। যেমন আমরা একটা কথা বলি যে আমরা দেখি যে আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থায় যারা সরকার গঠন করে তারা রাষ্ট্রের মালিক হয়ে যায়, আর একই সংসদে যারা বিরোধী দল থেকে নির্বাচিত হয় তারা রাতারাতি প্রজা হয়ে যায়। এই যে একটা বৈষম্য তৈরি করা হয়েছে, এই বৈষম্যই মানুষদেরকে কিন্তু দাম্ভিকতার দিকে ঠেলে দিচ্ছে। আজকে দেখেন এই যে মুরাদ, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, আজকে সুভাষ সিংহ রায় বলেছে যে আওয়ামী লীগ তাকে ব্যবস্থা নিয়েছে, কিন্তু কখন ব্যবস্থাটা নিয়েছে আমরা যদি এই প্রশ্নটা করি, কারণ আমরা যদি সম্প্রচার যিনি ফুল মন্ত্রী উনি বলেছে গত 3 মাস পর্যন্ত তার এই ধরনের অস্বাভাবিক আচরণ আমরা লক্ষ্য করছি, 3 মাস। তারপর ওনার বিরুদ্ধে ব্যবস্থাটা কখন নেওয়া হয়েছে আপনি দেখবেন, এই আজকে যে ভিডিওটা ফাঁস হয়েছে যে একজন চলচ্চিত্রের নায়িকার সাথে, সেটা কিন্তু আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া দেখেছি 2 বছর আগের ঘটনা। তো এই সরকার তো অনেক ক্ষেত্রে অত্যন্ত পারঙ্গম।
আমি কি করি, আপনি কি করেন, কে কোথায় কথা বলে, দ্রুত গতিতে তারা এটা বের করে দেয়। যেহেতু একজন সম্প্রচার মন্ত্রী তার সেই ভিডিওতে বলেছে উনি সোনারগাঁয়ে শুট ভাড়া করে থাকে, তাহলে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এই সংবাদ তাদের কাছে নেই? অথবা সেটা কি যথাযথ জায়গায় তারা পৌঁছানোর সে ব্যবস্থা করেনি? এটা নিয়ে এই প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি। তারপর আপনি দেখবেন কখন এই ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, এর জন্য আমরা ধন্যবাদ জানাই, কিন্তু কখন নেওয়া হয়েছে? যখন মুরাদ হাসান বলেছেন আমার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতির মাধ্যমে হয়, আমি তাকে জানিয়ে করি, অর্থাৎ প্রধানমন্ত্রীকেও এখানে তার সাথে সমান্তরাল করা হয়েছে। তারপর আরেকটি জিনিস দেখবেন যে সে যে কথাগুলি বলেছে একটি রাষ্ট্রের জন্য কত বড় ভয়ঙ্কর। সে বলেছে আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদের গর্বের বিষয়, যারা এই রাষ্ট্রকে নিরাপত্তা দেয়, রাষ্ট্রের যে কোনো সংকটে তারা আমাদের পাশে এসে দাঁড়ায়, সে একটা টেলিভিশন সংলাপ আমরা দেখেছি যে তাদেরকে আমি ব্যবহার করে কিন্তু এই কাজগুলি আমি করি। অর্থাৎ কোথায় নিয়ে গেছে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্য। আমি আসবো আপনার কাছে। মাসুদ কামাল যদি একটু বলেন এই রাউন্ডে যে আলোচনা আমরা করছি। জি, এটা ঠিকই আছে। আসলে মানে এই রাজনৈতিক পলিটিক্যাল কালচারের স্ট্যান্ডার্ড সেটা নিয়ে আমরা কথা বলছি। এটি একটা মূল সমস্যা। সমস্যাটা কোথায়? আসলে কালচারটা কি? কালচারটা হলো, এটা সবাই জানে আমাদের দেশে এই বর্তমান সরকারের আমলে কেবল নয়, এটা গত মানে কয়েক দশক ধরেই চলছে। এটা একটা খুবই মানে সবারই জানা ধারণা যে যদি আমি কোনো অপরাধ করি এবং যদি আমি সরকারি দলে থাকি তাহলে আমার তেমন কিছু ভয়ের নাই, আমি পার পেয়ে যাব নানা প্রক্রিয়া। এই হলো কালচারটা। এখন এই কালচারটা ক্ষেত্র বিশেষে যে আমরা কিছু ব্যতিক্রম দেখি না তা না, দেখি, কিন্তু যতটুকু ব্যতিক্রম দেখি সেই ব্যতিক্রমটা এতটা প্রবল নয় যে কালচারটাকে চেঞ্জ করতে পারে, বরঞ্চ কালচারটা টিকে থাকে। আমি আপনাকে ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি। যেমন ধরুন এখানে একটা উদাহরণ, তো একটা টাটকা উদাহরণ যে একজন সরকারের একজন মন্ত্রী পড়ে গেল, ওনার জন্য তো এটা খাটলো না, যে উনি তো মন্ত্রী হওয়ার পরে পড়ে গেলেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, ভেরি ইন্টারেস্টিং, যে উনি যে কথাগুলি বলেছেন, যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে বলেছেন, ছাত্র নেতৃত্বে নিয়ে বলেছেন। দেখেন এই দেশে কিছুদিন আগে একটা ঘটনা আছে যে একজন নারী সম্পর্কে ব্যারিস্টার মইনুল হোসেন একটা মন্তব্য করার কারণে সারা দেশে কিন্তু অনেকগুলো মামলা হয়ে গেল। যে নারীকে নিয়ে বলেছিলেন ওই নারী কিন্তু মামলা করেন নাই, অন্যরা করেছেন। ঠিক আছে, এটা আমার কোনো আপত্তি নেই, করতেই পারেন, ওনারা যদি মানে জাতিগতভাবে এটা মনে করেন হুমকির মুখে করেছেন। তো এই যে ছাত্রলীগের নেতৃত্বের সম্পর্কে উনি যে কথাটা বললেন, এটা নিয়ে কিন্তু কোনো মামলা এখনো হয়নি। আচ্ছা, হয়নি কেন? হয়নি হলো আমি মনে করি যেটা যারা মামলা করবেন তারা আসলে বুঝতে চেষ্টা করেছেন যে আমি যে মামলাটা করব এতে কি সরকার অখুশি হবেন, সরকার কি বিব্রত হবেন, মাননীয় প্রধানমন্ত্রী কি বিব্রত হবেন, এটা বোঝার চেষ্টা করেছেন এবং বুঝতে একটু সময় লাগছে, হয়তো আর কিছুদিন লাগবে। তো আমার প্রশ্ন, আর আগেরটা কী কারণে হয়েছিল আপনি মনে করতে পারবেন, ওই ইন্টারভিউটার পরে প্রাইম মিনিস্টারের একটা ইন্টারভিউ ছিল, ওখানে প্রাইম মিনিস্টারকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিল এই যে মাসুদা ভাট্টা একজন ইয়াকে যে বললো, এটা তখন প্রাইম মিনিস্টার বলেছিলেন আপনারা মামলা করেন, আমি ব্যবস্থা নিব। তো প্রাইম মিনিস্টারের কাছ থেকে যখন নাকি একটা দিক নির্দেশনা পাওয়া গেল, তখন কোনো মামলা হতে থাকলো। মানে মোদ্দা কথাটা কি, এখানে মূল বিষয়টা কি, যে সরকার কি চাচ্ছে, মানে হাওয়াটা বুঝতে হবে, হাওয়াটা বুঝতে বায়ু হবে, বাতাসটা বুঝতে যদি হবে। আপনি হাওয়াটা বুঝেন জি, তাহলে হবে। অনেক ধন্যবাদ। মির্জা তাসলিমা যদি একটু বলেন, একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনি কিভাবে দেখছেন? আনমিউট করে প্লিজ, আনমিউট করে ক্যারি অন। আমি যেভাবে দেখছি, আমার সাথে একটু, আমি অন্যদের সাথে সম্পূর্ণ একমত হব না। আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে রাজনৈতিক চর্চা সেটা আসলে নাই। রাজনীতি বলতে যেটা বোঝায়, আমরা আমাদের পড়াশোনা দিয়ে আমরা যেটা বুঝি সেইটা আসলে এখানে হচ্ছে না। এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আসলে ধ্বংস হয়েছে, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করছে না, তারই বহিঃপ্রকাশ আসলে আমরা বিভিন্ন আচরণ দেখতে পাচ্ছি। এটা অন্যদের কথাতে এসছে এবং এটা আমি আগেও আমাদের চর্চার মধ্যে অনেক গলদ ছিল এবং থাকেই গলদ, সেগুলো তো সারাক্ষণ আমাদেরকে ঠিক করেই চলতে হয় বা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় যেখানে ভুল হচ্ছে। কিন্তু এই চর্চার যে একটা বড়সড় বদল ঘটেছে সেইটা মনে হয় আমাদের চিহ্নিত করা খুব জরুরি হয়ে পড়েছে। যেহেতু প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে, প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করছে না, যেটাকে আমরা বলছি যে রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে আসবে, সেখানেও প্রশ্ন রয়েছে।
এবং নির্বাচন ঠিক মতো হচ্ছে না, এবং সেই কারণে সংসদে যে ধরনের প্রতিনিধিত্ব থাকবার কথা ছিল সেটাও থাকছে না, এবং সংসদের ক্ষেত্রে সংসদে যে চরিত্র সেখানটায় ধরেন সংসদ মানে কিন্তু শুধু আপনার একটা যে দল ক্ষমতায় আছে বলে বলা হচ্ছে তারাই কিন্তু আসলে রাষ্ট্র পরিচালনা করে না। সংসদীয় গণতন্ত্রে তো সবারই কিন্তু পরিচালনায় সমান অংশগ্রহণ থাকার কথা ছিল, সেগুলো কিন্তু আমাদের এখানে নেই। সংখ্যাগরিষ্ঠ সংখ্যা কম সেটাই শুধু বিষয় না, কিন্তু সকলের একই মর্যাদা এবং একই ধরনের কথা বলবার এবং সরকার পরিচালনা করবার জন্য আপনার একজন কাজ করবে, আরেকজন সেটা দেখিয়ে দিবে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে, সেই সমস্ত চর্চাগুলো কিন্তু আমাদের এখানে নেই। এখানে যেটা অন্যদের কথাতে এসছে যে জোর যার মূল্য তার ধরনের একটা ব্যবস্থা চলছে, এবং যখন আপনার অনেক যেখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই, যেই ক্ষমতায় আপনার কখনো অন্য কেউ প্রশ্ন করতে পারবে না এবং প্রশ্নহীন জায়গায় রাখার সমস্ত প্রক্রিয়া জারি আছে সমস্ত জায়গায়, এমন না যে এটা শুধু রাষ্ট্রের যতগুলো মানে অ্যাপারেটাস আছে, যতগুলো মেকানিজম আছে, সমস্ত জায়গায় যখন এগুলো জারি থাকে যে প্রশ্ন করা যাবে না, কথা বলা যাবে না, কথা বললেই সেখানে গলা চেপে ধরা হবে বা যত রকম ভাবে ধরার রাস্তা আছে সেগুলো জারি রাখা হবে, তখন আসলে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে সমাজে যারা মার্জিনাল থাকে তারা সবচেয়ে বেশি অনুভব করে যে কি করে তাদেরকে তারা আরো বেশি নিপীড়নের মধ্যে পড়ে, যেমন নারী, যেমন শিশু, যেমন আদিবাসী বা যারা অন্য প্রান্তিক গোষ্ঠী আছে। তা আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কি করে নারীদের চরিত্র হরণের মানে এটা একটা ধরেন ক্ষমতার বহিঃপ্রকাশের একটা জায়গা, এবং এটা শুধু শিষ্টাচার বা এটা একটা ব্যক্তিক বিষয় তা না, এটা সমস্ত রাজনৈতিক চর্চায় যে অবস্থা তৈরি হয়েছে তারই ফলাফল বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। সৈয়দ আপনা হাসান, আপনি যদি একটু বলেন এই পর্যায়ে আনমিউট করে। অনেক অনেক ধন্যবাদ। এত গুণী মানুষজনের সঙ্গে আমি আছি, প্রায় প্রত্যেকটি কথাই শুরু হয়ে গেছে। আমি আসলে 4টা বিষয় নিয়ে কথা বলতে চাই, 4টি পয়েন্ট। একটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, সেটা শুরু হয়েছে বলা। 2 নম্বর হচ্ছে দায়িত্ব এবং ক্ষমতা। 3 নম্বর বিষয়টা হচ্ছে ভীতির সমাজ একটি গড়ে উঠেছে এটা, এবং 4 নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা এই অবস্থায় কি করব। সাংস্কৃতিক চর্চা বাংলাদেশে আপনারা দেখেছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি একটা বড় গোল হিসাবে বাংলাদেশে নেওয়া হয়েছে, এবং ক্রমশই আমাদের সংস্কৃতি চর্চা বিলীন হয়ে যাচ্ছে। একটা স্কুল কলেজে যে সংস্কৃতি চর্চা ঘটতো, এই যে শীতের সময় পাড়ায় মহল্লায় যে সমস্ত জিনিস ঘটতো, সেগুলি এখন প্রায় নাই বললেই চলে। তাহলে এখন কিসের চর্চা হচ্ছে? এখন চর্চা হচ্ছে ডিজিটাল যে ফ্লেক্স হচ্ছে, তাতে উপরে 4 জন নেতা নেত্রী, তারপরে তার ইমিডিয়েট নেতা, তারপরে কার সৌজন্যে প্রচার, এবং তারপরে আমি একটি বড় করে ছবি দিয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে সংস্কৃতি চর্চা হচ্ছে, এই রাজনৈতিক সংস্কৃতি আসলে বঙ্গবন্ধুর আদর্শের যে রাজনীতি চর্চা অথবা আমাদের দেশের যে স্বাধীনতা উত্তর যে রাজনৈতিক চর্চা ছিল, সেই জায়গার কোনোভাবেই এটা প্রতিফলন ঘটে না। এবং এটা কেন ঘটে না? এই কারণে দায়িত্ব এবং ক্ষমতা, এই দুটি শব্দ আমি একটু অনেকদিন আগেও একটি আরটিভির বোধহয় রুবায়াতের সঙ্গে একটি গোল টেবিলে বলেছিলাম যে আমাদের এখানটায় যে কয়েকজন বিজ্ঞজনও এখন ক্ষমতা শব্দটি ব্যবহার করে ফেললেন। আমাদের রাজনৈতিক দলগুলো মনে করছেন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরেই তারা ক্ষমতা প্রাপ্ত হন। এই শব্দটা যেমন সুভাষ দা আছে, আমি বলবো যে ভবিষ্যতে সম্ভব হলে শব্দটা পরিবর্তন করতে হবে, যে জনগণ ভোট দিয়ে কাউকে ক্ষমতা দেয় না, জনগণ ভোট দিয়ে তাকে দায়িত্ব দেয়। একজন মানুষ যখন দায়িত্ব মনে করবেন নিজেকে, যে আমার একটা চিফ এক্সিকিউটিভ পদে অথবা একটা এক্সিকিউটিভ পদে আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন তিনি জনগণের অধিকার সম্পর্কে সচেতন হবে। কিন্তু এই যে স্কুল কলেজে এখন চর্চা ঘটেছে অমুক ভাই তমুক ভাই এবং তারপরে আমার ছবি, এর দ্বারা আসলে ক্ষমতায়ন করার জন্য নিজেকে, যে রাজনৈতিক ক্ষমতায়ন আমাকে পেতে হবে, আমি দায়িত্ব পাবো না, এই সংস্কৃতিটা বড় করে গড়ে উঠেছে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই যে আমাদের বর্তমান সরকারের কাছে যেমন অনুরোধ, যে বর্তমান সরকারের যিনি ডিজিটাল বিষয়ক উপদেষ্টা, আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয়ের মাধ্যমে বাংলাদেশে একটি ডিজিটাল চর্চার ব্যাপক প্রচলন ঘটেছে। কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করি যে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত ডিজিটাল চর্চায় যাওয়ার ব্যাপারে খুবই বোধহয় অনীহা আছে। কারণ আমাদের যে কলেজ স্কুল থেকে শুরু করে সমস্ত জায়গায় ফ্লেক্স লাগিয়ে
দেয়াল নোংরা করা থেকে শুরু করে আমাদের ভীষণ নোংরা করা হচ্ছে, এটিও একটি রাজনৈতিক চর্চার বিষয় হওয়াটা উচিত। এবার থার্ড পয়েন্টটা বলি রুবায়েত, 30 ভীতির সেকেন্ডে। সমাজটা কেন? হ্যাঁ, ভীতির সমাজ এই কারণে, আমাদের এখানে দুইজন অলরেডি উল্লেখ করে ফেলেছেন যে আমাদের যে আইন রক্ষাকারী বাহিনী আছেন, যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আছে, যারা আমাদের বন্ধু হিসেবে পরিচিত হবার কথা, তাদেরকে এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ক্ষমতার অধিকার বলে ব্যবহার করে অনেক কিছু করব, এই একটি ভীতির সমাজ তৈরি করে ফেলেছেন, ভীতির বাতাবরণ তৈরি করেছেন। যার জন্য খানিক আগে কথাটা বললেন যে আমরা কেন ঘটনা ঘটে যাওয়ার পরে এখন অনেকে কেস করার জন্য ভাবছেন। একটি বিষয়কে কেন্দ্র করে, আমি ব্যক্তি বিশেষকে সিঙ্গেল আউট করতে চাই না, এইটাই গড়ে উঠেছে। হয়তো আরো কিছু ঘটছে কিন্তু সবাই ভয়ে আছে যে হাওয়াটা আসলে কোন দিকে, আমি কি এই কমপ্লেইনটা করব অথবা কমপ্লেইনটা করব না। এই ভীতির সমাজ থেকে আমাদের আসলে রাজনৈতিক চর্চার মাধ্যমে, সুস্থ রাজনৈতিক অনেক চর্চার অনেক মাধ্যমে ধন্যবাদ। আমি আমাদেরকে মুক্ত থাকুন, করতে হবে। আপনার সঙ্গে আবারও কথা বলবো। এস এম কামাল হোসেন যদি বলেন, এই পর্বে সবার কথা আপনি শুনেছেন, পরে আপনার বলার পর আমরা বিরতিতে যাব। এস এম কামাল হোসেন। আপনারে ধন্যবাদ। ধন্যবাদ। এখানে বিজ্ঞ আলোচক আছেন, সবার বক্তৃতা শুনলাম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এক এক করে একটু উত্তর দিতে চাই, আপনার কাছে একটু সময় চাই। নিশ্চয়ই। সংসদে বাইরে কথা বলা যায় না। দেখেন, এই পার্লামেন্টে বিএনপির সাংসদ 7 জন সংসদ সদস্য আছে। এই সংসদ সদস্যরা যেভাবে তির্যক ভাষায় সরকারের সমালোচনা করে, আপনি সঞ্চালক, আপনি বাপ্পি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রী ছিলেন, এখানে যারা দুই আলোচক আছেন সব অনেকেই চেনেন। সেই মহান সংসদে কথা বলতে দাঁড়িয়েছিল, তাকে মারতে তাড়িয়ে গিয়েছিলেন একজন বিএনপির সংসদ এবং সংরক্ষিত আসনের মহিলার সংসদ। এই সংসদের 7 জন যেভাবে তির্যক ভাষায় কথা বলে, কোন সংসদ সদস্য তাদের দিকে ফিরে তাকায় না। আরেকটা কথা বলি, নিশ্চয়ই। আমার বোন বললেন যে বাইরে কথা বলা, ঘরে বাইরে, এই যে কথা বলছেন এইখানে, এটাও কথা বলার অধিকার শেখ হাসিনার সরকারের আমলে। আমি মনে করেছিলাম এখানে আলোচকরা ধন্যবাদ জানাবে আজকের প্রধানমন্ত্রী, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক, যিনি সততা, সাহসিকতা, দক্ষতা, দেশপ্রেম নিয়ে আজকে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি তার ক্ষমতার আমলে 1 বছর হয়নি বুয়েটের আবরার হত্যার বিচার হলো। তারা ছাত্রলীগের পদধারী ছিল, তাদের 20 জনের ফাঁসির আদেশ হয়েছে। শেখ হাসিনার আমলে নুসরাত হত্যার বিচার হয়েছে, শেখ হাসিনার আমলে বিশ্বজিৎ হত্যার বিচার হয়েছে। কিন্তু এই বুয়েটেই মেধাবী ছাত্র বাবা মার একমাত্র সন্তান সনি ছাত্র দলের 2 গ্রুপের টেন্ডারবাজির কারণে জীবন দিয়েছেন, বিচার হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ফারুক, তাকে পিটিয়ে ম্যানুয়ালে ফেলে রাখা হয়েছিল, তারপর তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে কিনা, এরপরে গিয়ে তাকে আবার আপনার খুচিয়ে ম্যানুয়ালে ফেলে হত্যা করেছেন। আর আপনি জানেন রুবায়েত, সেই ফারুক হত্যার বিচার হয়নি। চট্টগ্রামে বিরাসপাড়ায় 8 জন ছাত্রলীগের নেতাকে হত্যা করেছিলেন, এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমি রাজনৈতিক হত্যাকাণ্ড তো বাদই দিলাম। আর যারা বললেন যে এইখানে এই সরকারের আমলে যা যা হয়েছে, অন্য আমলে তা হয়নি। এই টেলিভিশনে আপনারা আমাদের অনেকেই চেনেন, এখন অনেকেই চেনেন। এর কারণ 32টা টেলিভিশন অন এয়ারে আছে। আমার চেহারা এখন সবাই দেখে, কারণ আপনি রুবায়েত টক শো করেন, আমারে ডাকেন। এটা এই সরকারের আমলে। আজকে বাংলাদেশটা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন। আপনি মুরাদ হাসানের কথা বললেন, জি। আমি এক এক করে বলি। আজকের প্রধানমন্ত্রী, জাতীয় নেতা আব্দুল লতিফ সিদ্দিকী মানুষের মনে আঘাত করেছেন, দল থেকে বের করে দিয়েছেন।
জননেত্রী শেখ হাসিনা মানুষের ভাষা বোঝেন, মানুষের কথা বোঝেন, মনের কথা বোঝেন। কিন্তু আমরা যারা ইউনিভার্সিটির শিক্ষক, আমরা যারা সাংবাদিক, আমরা তত্ত্ববহুল কথা বলি না। আমি বিএনপির 2 জনের কথা বলবো না, হ্যাঁ, তারা আওয়ামী লীগের দোষ খুঁজে পাওয়ার চেষ্টা করবে, আমি বিএনপির দোষ খুঁজে চেষ্টা করব। কিন্তু শেখ হাসিনা লতিফ সিদ্দিকীকে ছাড় দেন নেই, শেখ হাসিনা গাজীপুরে মেয়রকে ছাড় দেন নেই, শেখ হাসিনা আজকে মুরাদ হাসানকে ছাড় দেন। ইনাই বিনাই বলতে পারেন 3 মাস আগে কি হয়েছে। কিন্তু আমি একটা প্রশ্ন করতেছি, এখানে তো সবাই আছেন, মিস্টার আলাল তার একটি ইউটিউবে বক্তব্য বেরিয়েছেন, কই কেউ তো কোনো কথা বলেন না। সাংবাদিক মোস্তফা কামাল ভাই আছে, কথা বলেন না কেন? আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে আজকে বাজে মন্তব্য করি, মোশারেফ কষ্ট পাবে, কিন্তু আমি তো বলতে পারি যে মেজর হাফিজ লিখেছেন তার বইতে 71 সালে খালেদা জিয়াকে জিয়াউর রহমান চিঠি দিয়েছিলেন, তুমি চলে আসো, তিনি বলেছেন আমি ভালো আছি। আমি যদি একটা গল্প বানাই, আমি যদি বলি একজন প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় প্রোটোকল ব্রেক করে একটি দেশের সেনাবাহিনীর কর্মকর্তার মৃত্যুর পরে শোকবাণী দিতে পারে, আমি যদি প্রশ্ন করি তার সাথে কি সম্পর্ক, তাহলে মোশারেফ কষ্ট পাবে আমার ভাই, কারণ সেও তো খালেদা জিয়াকে ভালোবাসে। এই কথাটা আজকের এই আমার সাংবাদিক বন্ধু মোস্তফা কামাল ভাই, মাসুদ কামাল ভাই, মাসুদ কামাল ভাই তোলেন নেই কেন তুলেন না? মাসুদ কামাল ভাই কেন তুলেন না? আমি বলি, না, আপনার প্রশ্ন আমি তাকে ফেরত দিচ্ছি, কেন তুলেননি? না, আমার শেষ করতে দেন। জি, আজকে বাংলাদেশটা আমরা সাদা বলি না, সাদা আর কালো একসাথে মিলানোর চেষ্টা করি, এইখানে হচ্ছে প্রবলেম। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে যে খুন হয় না হয়, আওয়ামী লীগের আমলে যে গুম হয়নি হয়, আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি হয় না হয়, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দুর্নীতি এই কথাটা কেউ বলেন। আমি স্বীকার করি আওয়ামী লীগের মধ্যে দুর্নীতি হয়, আমি অস্বীকার করি না, কিন্তু আওয়ামী লীগের বিদেশে টাকা যায়নি, গেছে। তারপর আমি দেখলাম যে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল বিএনপির মেয়র প্রার্থী, তাদের টাকা পানামা কেলেঙ্কারির সাথে জড়িত আছে, কিন্তু এই কথা কেউ বলবে না। আমি তো স্বীকার করি আমাদের আমলে দুর্নীতি হয়, আওয়ামী লীগ ক্ষমতা আছে, দুর্নীতি হয়, বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়। তাহলে আমি সাদাকে সাদা বলতে চাই, আওয়ামী লীগেরও দোষ আছে, কিন্তু সাদাকে সাদা বলতে চাই। এই আমলে যতগুলো মিডিয়া আছে, আপনি আজকে প্রিন্টিং মিডিয়া কত বাংলাদেশে? 605টি দৈনিক, আর ইলেকট্রনিক্স মিডিয়া 31টা অন এয়ার আছে, 42টা অনুমোদিত। এটি শেখ হাসিনার সরকার করেছেন। জি, কামাল ভাই সঙ্গেই থাকুন, আমরা ব্রেকে যাব, তারপরে আপনার কাছে আমি ফিরে আসবো। কামাল ভাই আপনার কাছে আসবো না, ব্রেকে যেতে হবে, আমি আপনার কাছে আসবো, ধৈর্য ধরুন আপনি। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম সংকট কি ব্যক্তির নাকি রাজনৈতিক সংস্কৃতির? সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আলোচনার বিষয় সংকট ব্যক্তির নাকি রাজনৈতিক সংস্কৃতির। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা আলোচনায় ফিরছি। ডাক্তার সায়ন্ত, আপনি যদি বলেন এটি, যতক্ষণ আলোচনা হয়েছে তার প্রেক্ষাপটে কামাল ভাই অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছে যে আমরা কি আংশিক বলছি, বাকি অংশ বলছি না, এরকম কিনা? আসলে এখানে যে সময় বরাদ্দ, তাতে তো আংশিকই বলতে হবে, পুরা বলার মতো সময় তো আপনি দেবেন মানে আংশিকটা কি আপনার সত্য বলছেন উনি দাবি করছেন? না, সেটা না, কামাল সত্য আসছে। কামাল ভাইও একজন রাজনীতিবিদ, উনি স্বীকার করেছেন যেহেতু উনি আওয়ামী লীগ করেন সেজন্য আওয়ামী লীগের ভালোটা দেখবেন, বিএনপির খারাপটা দেখবেন। ফলে কামাল ভাইও আংশিক বলেছেন। কি আংশিক বলেছেন? কামাল ভাই দুঃখ পেয়েছেন যে সাংবাদিক কিংবা ইউনিভার্সিটির প্রফেসর, তাদের মধ্যে তিনি এক ধরনের পক্ষপাতিত্ব দেখেছেন, এটা তার কষ্টের জায়গা। আপনাদের পক্ষপাতিত্ব তার কষ্ট নাই, কিন্তু উনি ধরেই নেন যে আমরা তো আপনারা বলবেন কাজে কামাল ভাই এবং তাসলিমা আপা নিশ্চয়ই জবাব দিবেন। আমি বলি, আপনি যে কথাটা বলছেন যে কামাল ভাই কি বলছে, লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী, তাকে সরিয়ে দিয়েছে, উদাহরণ এনেছেন যে এই সরকার ড্রাস্টিক অ্যাকশন নেয়। অনেকেই মনে করেন লতিফ সিদ্দিকীকে শুধু ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য সরানো হয়নি। তখন সংবাদ মাধ্যমে এসেছিল যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার মাসে কত কোটি টাকা
তিনি পান, সেই প্রসঙ্গটা বলেছিলেন, সেটি হয়তো সরকার হজম করতে পারেনি। তারপর দেখেন এই যে এই গাজীপুরের মেয়র বা রাজশাহীর একজন পৌর মেয়রকে সরানো হলো কিসে? এই দেশের কোনো এই মানে দুর্নীতির সঙ্গে যুক্ত কিংবা এইসব অনাচারের সঙ্গে যুক্ত, সেজন্য তার দলের নেতা বা দলের কোনো বিষয় নিয়ে দলের অবস্থানের বিরুদ্ধে কথা বলার জন্য। আজকে যে ডাক্তার মুরাদ হাসানকে যে সরানো হলো, আপনারা কেন দেরিতে সরালো, কেন আগে প্রতিবাদ হলো না, কেন মামলা হলো না সেটা বলছেন, সংবাদ মাধ্যমে এই রিপোর্ট কখন জোরে সোরে আসতে শুরু করলো? সবাই তো তাকিয়ে থাকে, ওই যে মাসুদ কামাল যে ভাই বলছেন, সবাই তাকিয়ে থাকি তো ওই সিগন্যালের দিকে যে আঙুলটা কোন দিকে নড়ে। তারপর তো আমরা মুখ খুলি, তারপর সমালোচনা করি, তারপর রিপোর্ট করি, তারপর সেটা নিয়ে জোরালো বক্তব্য দেই, বাহবা নেই যে সরকার দারুণ কাজ করে ফেলেছে। এই সরকার দারুণ কাজ করে ফেলেছে। ক্যাসিনোর বিরোধী যখন অভিযান হয় তখনও বলেছিল দারুণ কাজ করে ফেলেছে, দুর্নীতিবাজদের ধরে ফেলছে, এবং যুবলীগের নেতা সম্রাটকে ধরে ফেললো, কি করে ফেললো, কাউকে ছাড় দেওয়া হবে না, সেই চুনুপুটি কয়েকজনকে ধরে বাকিরা কোথায়? ফলে এইরকম যখন তাদের আলোচনাটাকে এই দিকে কেন্দ্রীভূত করা দরকার, অথবা সরকারের বা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কেউ আক্রান্ত হয়ে পড়েন ওই বক্তব্য দ্বারা। মুরাদ হাসানের কথা দেখেন, মাহিয়া মাহিন যে নায়িকা, তার সঙ্গে যে টেলিফোন কনভারসেশন যেটা আসছে, বিভিন্ন বাহিনীকে ব্যবহারের যে বক্তব্য তিনি দিয়েছেন যে এই বাহিনী নিয়ে তোকে তুলে আনবে, এবং যে অকথ্য বাজে ভাষা, ওই বাহিনীকে তিনি ব্যবহার করেন, এটা ডিসক্লোজ করেছেন, এইটা হয়তো ওই বাহিনী ভালোভাবে নেয়নি। তিনি একটা টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছেন তিনি যা করেন এবং বলেন সব প্রধানমন্ত্রী অবহিত আছেন এবং তার উপর কোনো চাপ নেই। এটা হয়তো শেষ পর্যন্ত দেখেছেন যে এই কুলাঙ্গার তো আমাকেও শেষ করবে। এইরকম ভাবে এই দেশের যে রাজনীতি, এই দেশের যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, সেটা হলো মুরাদ তৈরির কারখানা। গোটা দেশটা, গোটা রাজনীতিকে তারা মুরাদ তৈরির কারখানা বানিয়ে ফেলেছে। সেখানে একজন মুরাদকে আপনি এই ক্যাবিনেট থেকে বাদ দিয়ে বাহাবা পেতে চান, গোটা সরকারটাই তো অনৈতিক। মুরাদের বিরুদ্ধে কি অভিযোগ? অনৈতিকতার, তার বিরুদ্ধে ক্ষমতার দম্ভ দেখানোর, তার বিরুদ্ধে মানুষকে হেনস্থা করার, অপমান করার, বাহিনীকে ব্যবহার করার, এইসবই তো তার বক্তব্যে আসছে। এর কোনটা থেকে এই সরকার মুক্ত বলেন? যে সরকার রাতে ভোট করে ক্ষমতা দখল করতে পারে, গোটা সরকারটাই তো অনৈতিক। যে সরকার এইভাবে মানুষের ভোটবিহীনভাবে এক যুগের বেশি সময় বিনা ভোট অথবা রাতের ভোটে কাটিয়ে দিতে পারে, তারা কোন নৈতিক বলে তার নেতা কর্মীদের তারা শাসন করবে? এই সরকারের সময় আপনি দেখেন যে ওই যে মাসুদ কামাল ভাই বলছিলেন, যারা ক্ষমতায় থাকে তাদের এই উপলব্ধি আসে, আমি যা কিছুই করি না কেন হয়তো আমি পার পেয়ে যাব। এই সাহসটা তারা পেয়েছে বলেই আজকে আপনি সার্চ দিয়ে দেখেন গুগলে গিয়ে যে ধর্ষণ ছাত্রলীগ, ধর্ষণ ছাত্রদল, ধর্ষণ অন্যান্য দল, দেখেন ছাত্রলীগের নামে ভুরি রিপোর্ট আসবে, ভিডিও করা, ইন্টারনেটে ছাড়া, ধর্ষণ করা, এইসব কেন আসছে? আজকে কামাল ভাই বললেন সংসদে এখন বিএনপির 7 জন এমপি আছেন, তারা সরকারের কি সমালোচনা কি করেন। আমি এটা বলার পরে গুগলে একটা সার্চ দিলাম যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আকার ইঙ্গিতে কামাল ভাই বলবেন না বলে যেসব ইঙ্গিত দিয়েছেন, খুব সৌম্য ইঙ্গিত নয়। 2013 সালের 20 জুনের প্রথম আলোর রিপোর্ট, হেডলাইন হচ্ছে খালেদাকে নিয়ে বক্তব্য বিরোধী দলের ছিছি। আওয়ামী লীগের একজন এমপি সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়ার জন্ম পরিচয় নিয়ে অত্যন্ত জঘন্য কুরুচিপূর্ণ কথা বলেছিলেন। 1971 সালে বেগম খালেদা জিয়ার ভূমিকা নিয়ে যেসব কথা আওয়ামী লীগ এবং সরকারের টপ টু বটম তারা যা বলেন, এটা কোন কালচারের মধ্যে পড়ে? ফলে এই দেশে শুধু আওয়ামী লীগই এই বাজে কথাটা বলে, অন্য কেউ বলে না সেটাও আমি বলছি না। সেটাই কামাল ভাই কিন্তু বলেছেন, আপনাদের বিএনপির একজন নেতার নাম ধরেই বলেছেন। এইসব ক্ষেত্রে সেখানে পার্টির অবস্থান কিন্তু ব্যাখ্যা হয়নি এখনো। ক্ষেত্রে পার্টির অবস্থান কি সেটা পার্টি বুঝবে। আমি মনে করি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারাই করুক না কেন, যারা এরকম অনৈতিক কাজে সমর্থন যোগায়, কথা বলে বা তারা সম্পৃক্ত হয়, তারা প্রত্যেকে খারাপ, সবার বিচার হওয়া দরকার। কিন্তু আপনি শুধু একদিকে তুলবেন। এই যে তারেক রহমান সাহেবের মেয়েকে নিয়ে যে জঘন্য কথা বলল ডাক্তার মুরাদ, তখন কি কোনো সংবাদ মাধ্যম বা সরকারের তরফ থেকে বা আজকে যে সরিয়ে দেওয়ার পরে যারা বাহবা নিচ্ছে তারা কি এর প্রতিবাদ করেছিল, নিন্দা করেছিল? বা শুধু ওইখানে সীমাবদ্ধ থাকলে এই যে ডাক্তার মুরাদের ক্যাবিনেট থেকে বের হয়ে যাওয়া এটা ঘটতো বলে মনে করেন? এদেশের মানুষ সেটাও বিশ্বাস করে না। কারণ হচ্ছে গিয়ে সেটা এনজয় করেছে। যে রাজনৈতিক প্রতিপক্ষকে এরকম বাজে কথা বলেছে তাদের তো প্রমোশন হয়। একটা এক্সাম্পল দেই, এই আওয়ামী লীগ সরকারের সময়েই 2014 যে সময়টা,
আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাজিদা চৌধুরী তিনি একজন রানিং মন্ত্রী সম্পর্কে প্রকাশ্যে বলেছিলেন এও তো স্মরণকালের সেরা বেয়াদব, সংবাদ মাধ্যমে হেডলাইন এসেছিল। কই স্মরণকালের সেরা বেয়াদবকে মন্ত্রী পরিষদ থেকে তো বের করেন নাই, এখনো বের করে নাই। সুতরাং বেয়াদবি, অন্যকে আঘাত করা, ক্ষমতার দম্ভ দেখানো, অনৈতিক কাজ করা, নারী নির্যাতন করা, ধর্ষণ করা, বাহিনীকে ব্যবহার করা, এগুলো তো তাদের কালচারের অংশ করে অনেক ফেলেছে। ধন্যবাদ সেজন্য আপনাকে তো কাউকে বাদ দেন। সুভাষ সিংহ রায়। ডক্টর সায়ন্ত যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছেন, একটু যদি আপনি বলেন। না, অনেক লম্বা বক্তৃতা। জি, রাজনৈতিক নেতারা মঞ্চে এরকমই বক্তৃতা দেন। কিন্তু আমরা যারা জ্ঞানীরা কথা বলে, না, না, আমি ঠোঁট রাজনৈতিক মেপে- নেতারা ঠোঁট মেপে কথা বলে। রাজনৈতিক জি, রাজনৈতিক নেতারা এরকম বক্তৃতা দেন। আমার খুব কষ্ট হচ্ছে আপন আহসান এবং মির্জা তাসলিমার জন্য, কারণ তারা প্রায় সময় টকশোতে থাকেন না। এটাকে সমৃদ্ধ করবার, এটাকে আলোকিত করবার যে বিষয়গুলো থাকে সেখানে তারা আগ্রহ হারিয়ে ফেলেন। আমার ধারণা আজকে তারা দুজন আগ্রহ হারিয়ে ফেলবে। কেননা আপনি যে চমৎকার একটি শিরোনাম দিয়েছেন, সংকটটা কোথায়, ব্যক্তির না রাজনৈতিক এবং সমস্যা? তারা তো খুব চমৎকার ব্যাখ্যা করলেন। সমস্যা এই কোথায়? ব্যাখ্যার তীর্যতা জি, এবং তেজস্ক্রিয়তা ডক্টর সায়ন্ত যেভাবে দেখিয়েছেন অসাধারণ। আবার এমন এমন কথা কিন্তু বলছেন, এ কথা উত্তর দিতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন হয়। যাই হোক, আমি অত চেষ্টা করব না। আপনি রাজনীতিকে কিভাবে দেখবেন? রাজনীতি হচ্ছে, ইন্দিরা গান্ধী সাক্ষাৎকার নিয়েছিলেন নিমাই সাধন বসু, তাকে জিজ্ঞেস করেছিলেন রাজনীতি শব্দের অর্থ কী। বলেছেন জীবনকে একটু একটু করে সুন্দর করা। এই যে ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন সরকারের সময় আওয়ামী লীগের একজন সংস্কারবাদী নেতা প্রশ্ন তুলেছিলেন জিল্লুর রহমান আওয়ামী লীগের সভাপতি হয় কি করে। ওই দিনই একজন টেলিভিশনের সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন যে আপনার সম্বন্ধে এরকম মন্তব্য করলো এই নেতা, আপনার মূল্যায়ন কি, আপনার প্রতিক্রিয়া কি? বলে দেখেন, তার স্ত্রী ভীষণ রকম অসুস্থ, দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তার চিত্ত এখন চঞ্চল, তার মনটাও তোলা, অতএব তার কথা কি বলেছেন এ সম্বন্ধে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করা ঠিক হবে না। এটাই রাজনৈতিক সংস্কৃতি। আর আমি খুব কষ্ট পেয়েছি ডাক্তার সাকাত হোসেন সায়ন্ত যেভাবে রাজনীতির তেজস্ক্রিয়তা ছড়িয়েছেন। আর প্রয়োজন নাই কারণ। মোশাররফ ভাই প্রশিক্ষণ সম্পাদক, প্রশিক্ষণ দেন, এখন তিনি দেখলেন যে আমি আর প্রশিক্ষণ দেবো কি, যা বলার তো প্রশিক্ষণ ডাক্তার সায়ন্ত দিয়েছেন। আপনাকে একটা কথা বলি, আজকাল তো আউটসোর্সিং তো হয়, না ওটা হচ্ছে গেস্ট স্পিকার নিতে পারে, এতে আমি দোষ দেখছি না। এক পেশে কথাটা দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে কখনোই বলা উচিত না। আপনার রাজনীতি বিশ্বাস থাকবে, আমার রাজনীতির অনুভূতি থাকবে। একটু দুই পেশে বলে না, না, শিখান আমি- আমাদের, আমাকে- শোনান। আমাকে বলতে দেন। যে আমি আপনিও তো- দুই পেশে না, না, বলতে আপনার পারেন। কথা বলার সময় মাঝখানে আমি কথা বললে আপনি তো কথা বলতেই পারতেন না। আচ্ছা, কারণ আপনার চেয়ে গলাটা আমার খুব বেশি, কারণ স্লোগান দিয়ে আসলে আমি। যাই হোক, ভুলে গেছি 33 বছর আগের কথা। আমি আপনাকে বলি, সুশাসন যেটা বারবার বলা হচ্ছে, এই ঘুরে ফিরে কিছু হলে নির্বাচন, কিছু হলেই নির্বাচন, খারাপড়ি থর, থর বড়ি খারাপ। আরে পাল সাম্রাজ্য এই মাটিতে 400 বছর শাসন করেছে, তখন তারা বৌদ্ধ ছিল। আওয়ামী লীগও করবে। তখন তো না, রাজতন্ত্র না, ছিল। তাই হতো না কেন, কিন্তু এদেশে তারা রাজতন্ত্রের উদাহরণ কি এদেশে এখন তারা চলবে? অধিকাংশ মানুষ ছিল হিন্দু সম্প্রদায়ের, এখানে কোনো সংঘর্ষ ঘটেনি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে দেশে কোনো দুর্ভিক্ষ হয়নি। রাজনীতি অনেক পুরনো। আমি চেয়েছিলাম, আপনার শিরোনামটা দেখে আমি খুব লোভ সম্বোধন করতে পারছিলাম না, মনে করেছিলাম মাসুদ কামাল ভাই আছে, একটা চমৎকার আলোচনা হবে, ডাক্তার সাকাত হোসেন শান্ত পেশাজীবী হিসেবে খুব দক্ষ, হ্যাঁ, বাক্য গঠনে বেশ পটু, একটা ভালো আলোচনা হবে। আলোচনা সে জায়গায় থাকেনি। আমি আপনাকে বলি, আমরা এক পেশে কিভাবে দেখেন, 2013 সালে 9 এপ্রিল, এ কথা কেউ বলেনি। আমার খুব দুঃখটা সেখানে। আপনি বলেন। আমি বলি, আরিফ রহমান দ্বীপ, সেটা কথা নিশ্চয়ই অনেকে গণমাধ্যমের মনে পড়বে। প্রকাশ্য দিবালোকে কাদের মোল্লার ফাঁসির সময় তার যুদ্ধ অপরাধীরা ঘোষণা দিয়ে ছাত্রলীগের বুয়েট শাখার যিনি যুগ্ম আহ্বায়ক তাকে হত্যা করা হয়েছিল প্রকাশ্য দিবালোকে। কই আমাদের তো প্রতিক্রিয়া হয়নি? আমাদের কি সেই দ্বীপের হত্যাকাণ্ড আমার বুকে বাঁধেনি? ব্যাপারটা সেখানেই। একজন ইউরোপের একজন রাষ্ট্রদূত আমাকে বলেছিল যে আপনি তো প্রশ্ন করলেন, আমি প্রশ্ন করেছিলাম যে আপনি নিশ্চয়ই। গতকালকে এক অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশের ডেমোক্রেসি ভাইব্রেন্ট ডেমোক্রেসি। তা বাংলাদেশের বিরোধী দল, পণ্ডিত সমাজ, নাগরিক সমাজ, সুশীল সমাজ এটা তো বলে না। তিনি বলেন আসেন। তিনি তার গাড়ির থেকে 5টা পত্রিকা বের করলেন, ইংরেজি পত্রিকা, ডেইলি স্টার, নিউ নেশন, সব বের করলেন, নিউ এজ বের করে বললেন আপনি প্রথম পাতা এবং শেষ পাতা দেখেন সরকারের পক্ষে একটা কোনো শিরোনাম আছে কিনা। যেই দেশে
এইরকম একটি 5টি পত্রিকা আপনাকে দেখালাম, সরকারের পক্ষে কোনো শিরোনামটি নাই, সব বিরোধী দলের পক্ষে শিরোনাম। সে দেশে আপনি ভাইব্রেন্ট ডেমোক্রেসি বলবেন না কি বলবেন? অনেক ধন্যবাদ। আমি শেষ করছি জায়গায় জি, এই প্রশ্ন আমি ফেরত দিব। ভাইব্রেন্ট ডেমোক্রেসি, এখানে আমি একটু কথা বলি। এখানে প্রশিক্ষণ বিষয় সম্পাদক। আমাকে একটু সময় দিন, আমি গত আসলে জানার জন্য কি ধরনের মানে এটা প্রশিক্ষণ তো হয় উনি যেটা প্রশ্ন না, করেছেন। পরে সেটা আমি পরে বলি। এটা কি জেন্ডার বিষয় থাকে কিনা, আমি সময় পাই। আমি একটু বলি। এখানে সুভাষ সিংহ রায় এবং আমার শ্রদ্ধেয় কামাল ভাই অনেকগুলি কথা বলেছেন। আমি প্রথমেই আমি দায়িত্ব নিয়ে বলি, আমি যখন দায়িত্বে ছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলে, তখন সনি হত্যাকাণ্ড ঘটেছিল। সেটা কিন্তু একটা রাজনৈতিক কোনো ঘটনা ছিল না, ব্যবসায়িক একটা ঘটনা ছিল। এখন প্রশ্ন হলো যে ব্যবসাটা কারা ছিল? আমি একটু বলি, আমাকে একটু শেষ করতে দেন। বলুক। এখন যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনি দেখবেন সেই গভর্নমেন্ট অথবা সেই সময় যারা ক্ষমতা ছিল তারা ব্যবস্থা নিয়েছিল। সনি হত্যাকাণ্ড ঘটেছে 2002 সালের 8ই জুন। সনির বিচার সম্পন্ন হয়েছে 29শে জুন 2003, মাত্র 1 বছরের মধ্যে। এবং 3 জন আসামি যারা অভিযুক্ত ছিল, হ্যাঁ তারা হয়তো ছাত্র দলের নেতা ছিল, কিন্তু দল কিন্তু সেই নেতার পরিচয় দেখেনি। তাদেরকে কিন্তু নিম্ন আদালতে তাদের ফাঁসি হয়েছিল। তারপরে ফাঁসি হয়েছিল। তারপরটা বলেন। তারপরে কোনটা? তারপরে ধারাবাহিকতা মানে উচ্চ আদালতে গেল, আপিল না, করলো, সেটা পরে ফাইনালি কি হলো? আপনি দেখেন 1 বছরের মধ্যে কিন্তু সেই বিচার করেছে। এরা কোথায় এখন? কারা? এই হত্যার অভিযোগ যাদের হত্যার ছিল, একজন পলাতক, আরেকজন এখনো জেলে আছে, যে টগর, যে মূল আসামি, উনি এখনো জেলে আছে, ওনার যাবজ্জীবন জেলে আছে। উনি ওখানে জেলে আছে। এখানে কামাল ভাই কিছু বলেছে, রাজনৈতিক কিছু সংস্কৃতির কথা বলেছে, অনেক কিছু বলেছে। আওয়ামী লীগের আমলে 32টা টিভি চ্যানেল, আমরা কথা বলছি, সংসদে কথা বলছে। আপনাকে 2021-এর কিছু রিপোর্ট আমি কামাল ভাইয়ের সদর অবগতির জন্য আমি একটু উপস্থাপন শুধু হেডলাইনগুলো বলে যান। না, এমসিসি, মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন, আমেরিকা ভিত্তিক একটা সংস্থা, বাংলাদেশের গণতন্ত্র কি অবস্থা আছে তার একটি পরিমাপ করেছে। তারা সারা বিশ্বের যতগুলি রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলির মধ্যে 80টা পয়েন্ট ছিল তাদের, 80 মার্কের মধ্যে। সেখানে 80 মার্ক, সেখানে আপনি দেখবেন কি বলেছে, তাদের কি কি পয়েন্টগুলি ছিল। একটা দেশের রাজনৈতিক অধিকার কতটুকু আছে, অবাধ সুস্থ নির্বাচন হয় কিনা, রাজনৈতিক দলগুলি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কিনা, স্টক হোল্ডারদের অধিকার কতটুকু, সরকারের দায়বদ্ধতা স্বচ্ছতা কতটুকু, সংখ্যালঘুরা নিরাপদ কিনা। এই ধরনের 80 মার্কের উপর তারা এই জরিপ কার্যটা পরিচালনা করেছে। সেখানে বাংলাদেশের অর্জিত নাম্বার মাত্র 17, অর্থাৎ বাংলাদেশ রেড জোনে আছে, একটা বিপজ্জনক অবস্থায় আছে। কামাল ভাইয়ের অবগতি জানাচ্ছি, এই হলো বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা। আরেকটি কথা বলেন, বিচার বিভাগ অনেক কিছুর কথা কামাল ভাই বলেছেন। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট 2020-এর যে রুল অফ ল ইন্ডেক্স তারা 2021 প্রকাশ করেছে। সেখানে 139টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 124। মানে আইনের শাসনে বাংলাদেশ কত নাজুক অবস্থা বিরাজ করছে, এটা সহজে এখানে বোঝা যায়। ফ্রিডম হাউস, যেহেতু সামরিক শাসন নাই, আমি একটা বলি সেটা পরে। আরে আপনি গণতান্ত্রিক শাসনের নামে আপনি কি করছেন বাংলাদেশে? আপনি বিএনপির মতো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে, আপনি যদি আমাকে একটু আমি কথা বলি নাই, এই যে পরিকল্পিতভাবে আপনি যদি এটা বলেন না, আমি এটা মুখস্থ বলে যাব। মুখস্থ না, আমি যেমন আমি রিপোর্ট বলছি 2021-এর, এটা আমার রিপোর্ট না, আমি মুখস্থ বলে দিতে পারবো। আমি বলি কি আছে যে আপনারা খেপে যান না, আজকের বিষয় কিন্তু রাজনৈতিক সংস্কৃতি। আমাকে একটু বলতে দেন। একটা সহনশীল জায়গা যদি আপনারা না দেখেন, আমাকে একটু বলতে দেন, তাহলে কিন্তু আমরা খুব লজ্জা পাবো। আপনি বলছেন, আপনি আইনের শাসনের কথা বলছেন। এখানে কামাল ভাই অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, আমাদের সময় ছাত্রলীগের নেতা ছিলেন। আওয়ামী লীগ এই সরকারের যখন 2001 থেকে 2000 মুখে শ্রদ্ধা, গলায় চিৎকার, না এটা কোন, এটা আপনি চেতনা নাই, বলতে দেন আমাদেরকে কি বলতে অবশ্যই আপা, অফুরন্ত সময় আছে আপা। কামাল ভাইরা যখন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বলেছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে মাত্র 7,000, অথচ বলেছে হাজার হাজার। অথচ আওয়ামী লীগের এই 13 বছরে আমাদের নামে 1,10,000 মামলা দিয়েছে, যার আসামি সংখ্যা 37 লক্ষ। আপনি রাজনৈতিক গণতন্ত্র কোথায় আছে? আপনি আমি আরেকটু আর দুইটা উদাহরণ। ফ্রিডম হাউস নামক একটি সংস্থা আছে, যারা বিশ্বের কোন কোন দেশ গণতন্ত্রের কোন ক্যাটাগরিতে আছে। আপনার কি পূর্ণ গণতন্ত্র, না আংশিক গণতন্ত্র, না হাইব্রিড গণতন্ত্র, না আপনার মানে কর্তৃত্ববাদী গণতন্ত্র? আজকে বাংলাদেশ আংশিক গণতন্ত্রের মধ্যে আছে ফ্রিডম হাউসের। আপনারা করাতে পারেন না এই সার্ভে টার্ভে গুলো? আমি সর্বশেষ বলে নানান ধরনের মেকানিজম আছে, তো পিছিয়ে আছেন, আপনার রেফারেন্স কই?
না না সেটা তো আমি একটু আমি বলবো তো। এগুলো কিন্তু বানানো যায়, আপনি না, না, জানেন? রুবাইত স্যার, হ্যাঁ, হ্যাঁ, না, না, বানানো যায় আমি- কেন আপনারা? আমি জানি, জানি, আমি তো সবাই আপনাদের জানি। আউটস্মার্ট এটা করে যদি দিচ্ছি, বানানো যায়, তাহলে- আপনাদের আউটস্মার্ট করে দিচ্ছি। আপনি ডাটা কই? রুবাইত ফেরদৌস, এতগুলো ওই যে খাতা একটা বিখ্যাত- কাগজ পড়ে না, না, ঠিক গেছে, আছে, সব আপনি থাকুক। স্কুলের মতো বই নিয়ে আসেন, আমি- কই আপনি আপনি ডাটা কই? আপনি একটা কথা বলি, একটু যাও যাও আমি যে না, সর্বশেষ বাকিরা একটু বলি, বল, না, সর্বশেষ বাকিরা একটা বল, বলে বাকিরা শেষ করে বল। দেই। এই প্রচুর ডাটা নিয়ে আসছে, না বুঝতে পারছি। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বলেছে দুর্নীতির মার্কার সূচকে দিয়ে কালি করে নিয়ে 180টার আসছে। মধ্যে হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের দুর্নীতিতে নিচের দিক থেকে 12। বার্লিন ভিত্তিক, আপনি এটা বাহ, অস্ট্রেলিয়া বাহ। ভিত্তিক আনতে পারতেন, বাহ, বাহ। সুইডেন ভিত্তিক এই আনতে হলো পারতেন, বাংলাদেশের অবস্থা। বলেন, আনতে পারেন বলেন, না। বলেন না, না। এটা আনতে হবে, যে দুই এক পক্ষ করছে শুধু। যে আপাকে একটু বলবেন, তাসলিমা আপা, হ্যাঁ, আমি একটু আপনাকে কামাল ভাই কিন্তু বলেছে। কামাল ভাই, আপনি যেহেতু বলেছেন, উনি একটু জবাব দিতে চান আর কি। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা ঠিক মানে ঠিক জবাব অর্থে না। আপনারা রাজনীতিবিদরা বসেছেন, আপনারা রাজনীতি করবেন, আপনাদের দিকে আমরা তাকিয়ে থাকি। রাজনীতি তো আমাদের কাজ নয়। আমরা আপনারা রাজনীতি যখন করেন, আপনারা আপনাদের নিজেদের কথা বলেন, আপনারা কি অর্জন করেছেন সেটা বলেন। আপনারা মাঠের রাজনীতিতে মাঠের ভাষায় কথা বলেন, আপনারা টেবিলে বসে আপনারা ভিন্নভাবে হয়তো কথা বলেন। কিন্তু আমরা যখন একাডেমিশিয়ানরা কথা বলি, আমার কিন্তু আমার কিন্তু দায় নেই যে কোনো রাজনীতিবিদকে আমার সন্তুষ্ট করতে হবে। আমার দায় হচ্ছে আমার কাজটা আমি ঠিক মতো করেছি কিনা, আমার বিশ্লেষণ আমি করেছি কিনা। এবং আমার বিশ্লেষণে আপনার খারাপ লাগতে পারে, আপনাদের দুই দলেরই খারাপ লাগতে পারে, বা আপনাদের 3 দল 4 দল সকলেরই খারাপ লাগতে পারে, ভালোও লাগতে পারে। আমার কিন্তু আপনাকে সবসময় সন্তুষ্ট করে কথা বলতে হবে তা নয়। এবং এটা কিন্তু আপনাদেরও জানতে হবে যে আমাদের কথা কি করে শুনতে হয়। সেটা কিন্তু আপনাদের সেই স্থৈর্য এবং সেই ধৈর্য আপনাদের রাখতে হবে। তো সেইখান থেকে আমি বলছি যে আপনি বলছেন যে বিচার হয়েছে আবরার হত্যা মামলার, আর আমি বলবো আবরার কেন হত্যার মতো এরকম ঘটনায় যায়। আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি এবং আমি অনেক বছর ধরেই আপনার প্রায় 2013 থেকে আমি আপনার একটা প্রশ্ন আমি একটু বলে আমি আপনার একটা প্রশ্ন করি। আপা, আপনাকে একটা প্রশ্ন করবে, আপা আপনি বলবেন, কামাল ভাই প্রশ্নটা শুনে নিন, আপনি বলবেন, প্রশ্নটা বলবে। যে কামাল ভাই একটু বলেন। এর আগে আরেকটা ছেলে, ছাত্রলীগের ছেলে মারা গিয়েছিলেন। আমি আপনাকে তখনই সালাম জানাবো, আপনি ওই দুইটা নাম যখন সোনি মারা গিয়েছিলেন, আপনি জানান, আপনি বলতেছেন আমি জানি না কোন, আপনার কথা ভিতরে আপনি বুয়েট টিচার না, আমি আপনি বলতে জি, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জি, হ্যাঁ, দেখেন আপনি যেটা বললেন, এর আগে ওই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সুভাষ যার নামটা বলেছেন, তার কিন্তু বিচার হয়নি, তার পক্ষে কেউ কথা বলেনি, কারণ সে ছাত্রলীগ করত। কারণ ছাত্রলীগ আর বাংলাদেশের স্বাধীনতা ছাত্রলীগ অনেকের কাছে না এটা আপনার ওকে কামাল ভাই, এখন আমরা শুনি। আপনার কাছেও তথ্য কম আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রটি মারা গেল ছাত্রলীগের, তখন কিন্তু আমরা সবাই কথা বলেছি, দাঁড়িয়েছি, আন্দোলন হয়েছে। ফলে এটা সত্য নয় যে ছাত্রলীগ বলে কথা বলে না। বিষয়টা হচ্ছে এটা আমরা, এবং আমার কথা হচ্ছে যে আমরা তো হত্যাকাণ্ড পর্যন্ত কেন আমাদের যেতে হয়। তার আগে এই যে হলে হলে যে নিপীড়ন চলে এবং গেস্টরুম কালচার যে চলে এবং ছাত্রদের যে হলে থাকার জায়গা নেই এবং পুরনো ছাত্ররা হলে থেকে যে যায়, আমরা তাদেরকে হল থেকে সরাতে পারি না, পুরনো ছাত্ররা রাজনীতি করে, এই যে পরিবেশ বিরাজ করছে, এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি এবং এগুলো কিন্তু রাজনৈতিক সংস্কৃতির অংশ। এবং এই যে যারা হলে থেকে যায় পুরনো ছাত্ররা, এবং তারা অধিকার মনে করে হলে থাকতে হবে এবং তাদের রাজনীতি করতে হবে, রাজনীতি করবে বা ছাত্ররা নিজেদের হয়ে কথা বলবে, কারেন্ট স্টুডেন্ট, এখন যে স্টুডেন্ট, অতীতের ছাত্ররা তারা কেন থেকে যাবে? 1-2 হয়তো এমফিল ভর্তি হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ এমনিই থেকে যায় এবং তারা ক্ষমতা চর্চা করে। তারা এই যে ধরেন আবরারকে যেরকম করে শিবির সন্দেহে পিটিয়ে মারে কিংবা শিবির সন্দেহের ট্যাগ লাগায়, শিক্ষকদেরও লাগায়। সম্প্রতি একজন শিক্ষকও মারা গিয়েছেন কুয়েটে। এবং এই যে ঘটনাগুলো ঘটে, আমি তো সেই সংস্কৃতির কথা বলবো। আমি তো হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এই বিচার কোন পর্যন্ত যাবে, কতটুকু শেষ পর্যন্ত এই বিচারের কতটুকু থাকবে, সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু আপনি টিচার, আমি আপনার প্রশ্ন করি, আপনার সাথে আমি একমত। আপনার টিচার, না আপনি টিচার, আমি একটা প্রশ্ন করি আপনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা যদি বলে, আমি যদি মনে করি এই ছাত্র নেতাদের প্রশ্রয় দেয় আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্র রাজনীতি করে প্রশ্রয় দেয়, আমরা তো ছাত্র রাজনীতি করি, এখান থেকে বের হয়ে আসি,
আপনি দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে রক্তপাত হয়েছে প্রতিদিন। এই যে রুবায়েত সাহেব আছে, শিক্ষকরা ঘুমাতে পারতো না, প্রতিদিন গুলির আওয়াজ হতো, মনে হচ্ছে 71 সালে হার মানাই গেছে। এখন বিশ্ববিদ্যালয় ঠান্ডা আছে, বিশ্ববিদ্যালয় নীরব সন্ত্রাস, আমি অস্বীকার করি না। বিশ্ববিদ্যালয়ে নীরব সন্ত্রাস হয়, যারা পলিটিক্যাল পার্টির ছাত্র সংগঠনের লোকজন আছে, হয়তো তারা কিছু সুযোগ সুবিধা নেয়, আমি এটা অস্বীকার করি না। আপনি যেটা বলছেন, এর জন্য দায়ী কি খালি ছাত্ররা? আপনারা শিক্ষকরা দায়ী না? আপনারা সমস্ত শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ বলেন না? আবারও বলছি, সমস্ত শিক্ষক সমাজ যদি আজকে এক জায়গায় হতো তাহলে তো এত কথার কোনো দরকারই ছিল না। আপনারা, আমরা যারা কথা বলি, আপনারা কি তাদের কথা শোনেন? আপনারা কাদের কথা শোনেন? আপনারা তাদের কথাই শোনেন যাদের প্রশ্রয়ে আজকে শিক্ষকরা, আজকে শিক্ষার্থীরা এইরকম জায়গায় যায়, বা শিক্ষার্থী না তারা হলে থাকতে পারে। আপনাদের তো তাদের সাথেই যোগাযোগ। আপনারা কারা? আমরা কারা? বলেন তো, বিশ্ববিদ্যালয় কোন শিক্ষক পলিটিক্সের বাইরে আছে? আমরা বলেন। আপনি বাংলাদেশের কেন, পৃথিবীর কোন মানুষ পলিটিক্স এর বাইরে থাকবে? আপনি বলছেন আমরা, না পলিটিক্স, কামাল ভাই আমি একটু বলি, সমস্যা নয়। তাসলিমা আপা আমি একটু বুঝিয়ে দিই কামাল ভাই, যেটা বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একদল শিক্ষক থাকেন যারা হচ্ছে দলীয় লেজুর ভিত্তি করেন, এরা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে একদল থাকেন, আপনি জানেন বিএনপি জামাতের সঙ্গে থাকেন। এর বাইরে একটা বড় সংখ্যক শিক্ষক থাকেন যারা একটা জায়গা থেকে কথা বলার চেষ্টা করেন, তাদের কথাগুলো ঠিক শোনা হয় না। আসলে হলের প্রভোস্ট কারা থাকে? ক্ষমতাসীন দলের যারা স্থাবক তারাই থাকে। ভিসি প্রভিসি কারা হয়? ক্ষমতাসীন দলের যারা স্থাবক সাইকোফ্যান্স, তাদেরকে নিয়োগ দেওয়া হয়। কাজে তাদের সঙ্গেই একটা ওই ছাত্র সংগঠন যারা ক্ষমতাসীন তাদের একটা নেক্সাস থাকে। বাকি যারা তাসলিমা আপাদের মতো লোকজন তাদের কথা কিন্তু কলকে পায় না, এটাই উনি বলবার চেষ্টা করেছেন। আরেকটু ব্যাপার আমি এটা না আপনি আর বলবেন না। আপনা হাসান যদি একটু বলেন, আপনাকেও কামাল ভাই একটু বলবার চেষ্টা করেছে এবং তিনি কষ্ট পেয়েছেন আপনার বক্তব্যে। ধন্যবাদ। একটু যদি ঝেড়ে কেসে বলেন আর কি। হ্যাঁ, সুভাষ সিংহ রায়কে উনি যা বলার এক কথাতে বলে মানে আপনি একটা পোস্টারের উদাহরণ দিয়েছেন, কিন্তু আপনার কথার মধ্যে কিন্তু অনেক ভার্বাল পোস্টার কিন্তু আমরা পেয়েছি। কারো নাম ধরে যা বলবার চেষ্টা করেছেন সেটা একটা বাচনিক পোস্টার তৈরি করা যায় কিন্তু। আপনা হাসান যদি একটু বলেন। জি, আমি মানে ভিজুয়াল করলেও কিছু নেতা নেত্রী এরকম আপনি নিজেও বলবার চেষ্টা করেছেন। হ্যাঁ, আমি বলেছি যে আমি আসলে আপনি যে আমি আশা করেছিলাম যে আপনি যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন আপনি সেখানে থাকবেন, কিন্তু আপনি আমাদের মতো শ্রোতাই হয়ে রইলেন, আমি বুঝতে পারলাম। এবং আমরা ছাক শিশুর মতো দূরে থেকে ভয়ে কাঁপতে কাঁপতে রাজনৈতিক বক্তৃতার মতো কথা শুনছি। কারণ প্রশ্নটা ছিল হচ্ছে সংকট কি ব্যক্তির না সংকট হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির। কিন্তু আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনাটা ঠিকভাবে এখন পর্যন্ত শুনিনি আর কি। আমার বক্তব্যটা ছিল যে ওই জায়গা থেকে, যেটা সুভাষদাও বলেছেন যে আমরা আসলে খুব অসহায়, আমরা যারা মানে বাইরে থেকে কথা বলার বা বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করি এবং চেষ্টা করি নেতৃত্বের কাছে আমাদের আবেদনগুলো জানানোর জন্য। রাজনৈতিক সংস্কৃতি বললাম যে ক্ষমতায়নের সংস্কৃতির ভিতরে পৌঁছে গেছে এবং ফলে এই ঘটনাটা ঘটছে। এই যে ধরুন যে বললাম যে ফ্লেক্স দেয়া, সুভাষ দ্বারা যখন রাজনীতি করেছেন অথবা কামাল সাহেবরা যখন রাজনীতি করেছেন, আমি তো 33 বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি, আমরা তখন দেখতাম দেয়াল যখন লেখা হতো চিকা মারা হতো, সেটা নেতার নামে বলা হতো অথবা বঙ্গবন্ধুর নামে হোক অন্য কারো নামে, তার কোনো একটা বাণী নিয়ে বলা হতো, কোনো একটি দাবি নিয়ে করা হতো। এখন যেটা হয় সেটা দেখা যায় যে ফ্লেক্সে কমপক্ষে 8 থেকে 10 জনের ছবি দেওয়া হয় এবং আমার নিজের ছবিটা একটু বড় করে ছাপানো হয় এবং সেখানটাতে হয়তো শুভেচ্ছা জানানো হয়। তো বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দাবির বদলে আমিত্বকে বেশি প্রমাণ করা হয় এবং এই প্রমাণ করার ক্ষেত্রে যে পরস্পরকে অকথ্য ভাষায় গলার জোর ব্যবহার করে গালিগালাজ করা হয়, এই সংস্কৃতিটাকে কিন্তু আমরা গ্রহণ করে ফেলেছি। এবং বিশ্ববিদ্যালয়ে বলেন, মাঠের ঘাটে বলেন, অথবা পাড়ায় মহল্লায় বলেন, অথবা এইরকম একটি বড় আয়োজনে, যেটা একটা ভিডিও আমরা দেখেছি, যে এইরকম অকথ্য ভাষায় কথা বলা যেতে পারে, এটা আমাদের সংস্কৃতির ভিতরে ঢুকে গেছে। এবং আমরা আগে বলতাম যে এক কান কাটা দেয় রাস্তার কিনার দিয়ে, 2 কান কাটা দেয় এখন রাস্তার মাঝখান দিয়ে। তো এই যে ব্যাপারটা ঘটে গেছে, এইটা থেকেই হয়তো আমাদেরকে আগে এই
শুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির চর্চাটা করতে হবে, যে আমি আরেকজনের কথাটা শুনবো কিনা, তিনি যুক্তির ভিতরে আছেন কিনা, এবং তারপরে আমার কোনো পাল্টা যুক্তি থাকলে সেই কথাটাকে আমি বলবো। আমরা কিন্তু এখন পর্যন্ত শুনতে পাই নাই, অনেকক্ষণ ধরে কয়েকজনই অনেকক্ষণ মিনিট নিয়ে কথা বললেন যে রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়টা কিভাবে ঘটেছে বা সেটার ঘটনাটা হতে পারে কোথা থেকে। এটা কি ব্যক্তির সংকট নাকি রাজনৈতিক সংস্কৃতির সংকট? ব্যক্তির সংকট না দেখেই বলেছি যে আমি সিঙ্গেল আউট করতে চাই না। আজকে যে বিষয়টাকে কেউ না কেউ চেষ্টা করছেন একজন প্রতিমন্ত্রীর দিকে যেতে, সেটা আমি একদমই তুলতে চাই না। কেন তুলতে চান না? কেন ব্যক্তিকে পার করে দিয়ে? কেন আমি ব্যক্তি একটা বাই প্রোডাক্ট সিস্টেমের, হ্যাঁ, সবসময় চিন্তা করতে হবে যে এই সিস্টেম, না এই সিস্টেমে অনেক ব্যক্তি বেরিয়ে আসে, কেন একটা ব্যক্তি এরকম কেন প্রোডাক্ট তৈরি করছে, বাকিরা কেন করছে না? না, বাকিরা করছে কি করছে এই ব্যাখ্যাটাও তো করতে হবে। 3 নাম্বার যে ক্যাবিনেটের সবার মধ্যে থেকে কেন একজন মুরাদ তৈরি হয়, এই ব্যাখ্যাও কিন্তু করতে হবে। বাকিরা কেন তৈরি হয় না? নিশ্চয়ই অনেক ডিসেন্ট, ভদ্র অনেক ক্যাবিনেটে অনেক মানুষ আমরা দেখেছি, পার্লামেন্টে অনেক সৎ এমপি আমরা দেখেছি, মতিয়া চৌধুরীর মতো এমপি আমাদের পার্লামেন্টে রয়ে গেছে। কাজে এই তো সিস্টেমের মধ্যে থেকে কিভাবে মতিয়া তৈরি হয় আর সিস্টেমের মধ্যে থেকে কিভাবে মুরাদ তৈরি হয়, তার মানে ব্যক্তির দায় কিন্তু টোটালি আপনি এড়াতে পারছেন না। না, ব্যক্তির দায়টা টোটাল সিস্টেমকে বলে ফেলে, তাহলে আমরা শাস্তি কিন্তু আইন ওই ব্যক্তিকে দেয়, তাকেই কারাগারে পাঠায়, তাকেই পদচ্যুতি করে, ক্যাবিনেট থেকে তাকে চলে যেতে হয়। হ্যাঁ, কিন্তু একটা সিস্টেম যখন এই ধরনের ব্যক্তি তৈরি করতে থাকে তখন সিস্টেমটার কোথায়, তাহলে সিস্টেমের মধ্যেও কিছু ভালো লোক কিভাবে তাহলে তৈরি হয়, এটা আমি বোঝার চেষ্টা করি আসলে। হ্যাঁ, এই সিস্টেম অভাবে সবাই থাকলে সবাই কেন ছিনতাইকারী হয় না, এই কষ্টের মধ্যে সে কেন কিভাবে সার্ভাইভ করে, আবার একজন ছিনতাইকারী হয়ে ওঠে। সিস্টেমটার ভিতরে কোথাও কোনো সমস্যা আছে? অবশ্যই কামাল ভাই, আগের বার আপনি 7 মিনিট বলে ফেলেছেন, তো ওইটা একটু আমি যা সমন্বয় করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। আপনি আরেকজনকে বলেছেন সাংবাদিক মাসুদ কামাল, তিনি একটু কথা বলবেন আসলে। জি, আমার একটা কথা হলো কি, আমি আসলে কামাল ভাইয়ের সঙ্গে আমার নামের একটা অংশের মিল আছে, তাতে আপনি কি আশা করেন? ভেবেছিলাম যে আমি কি ছাড় পাবো না, এই যে এইটা তার সংস্কৃতি, কেন যে আমাকে নামের মিল থাকলে আপনাকে বাড়তি সুবিধা দিবে, আমি ভেবেছিলাম, কিন্তু এটা খুব ভালো সংস্কৃতি। কেন যে আমাকে ধরলেন এটা আমি বুঝলাম না। সাংবাদিক হিসেবে মুশারফ ভাইকে ছাড় দিলেন না, উনি বলে নিয়েছেন যে আমি কি বলেছিলাম করবেই। আমি কি বলেছিলাম আমি বলি, আমার মনে আছে কামাল ভাই আমার উপর কেন দুঃখিত হয়েছেন, যে কেন আমি আওয়ামী লীগের কথা বললাম, কেন আমি বিএনপির কথা বললাম না। এই তো মূল কারণটা দেখেন। বিএনপি না না না, তাহলে আমার উপর আপনার এটা ক্ষোভটা কোথায় শুনে নেই? না বলেন আপনি, আপনি আগে বলেন, তারপর আমি বলবো। না না, আপনি বলেন ক্ষোভটা কোথায়, আমি সুনির্দিষ্টভাবে জানতে চাই। আমি একবারই বলবেন, আপনি বলেন, আপনি বলেন, আমারে যখন শুধু একবারই বলবো। আপনি অনেকগুলো প্রশ্ন আছে তো উত্তর দিবেন। তাহলে ওরা সুনির্দিষ্ট কোনো ক্ষোভ নাই, বলতে যে নাম এসে গেছে আর কি, সমস্যা নাই, ওতেও কোনো প্রবলেম নেই। বলতে যে না, আমার না কামাল ভাই যেটা বলেছে আমার মনে আছে, আপনি বলতে চেয়েছে, আপনি বাছাই করে যে উদাহরণগুলো দিচ্ছিলেন মনে হচ্ছে যে একটা দলের বিরুদ্ধে সেগুলো যাচ্ছে, বাকি দলেরও যে সমালোচনা ছিল সেগুলো আপনি কেন জানেন? আমি আপনারে যেটা বলেছি, মানে বলা যেরকম রাজনীতি, আপনি কোন বিষয়গুলো বাদ দেন না বলাটাও রাজনীতি, এইটা বলবার চেষ্টা। শুনেন, আমি বলি ভাই, শুনেন, এখন আমি যদি সমস্যার কথা বলতে যাই, ধরেন আমি 10টা সমস্যা বললাম, তো আপনি বলবেন ভাই আপনি 12টা বললেন না কেন? ধরেন আমি 12টা বললাম, আপনি বললেন যে আপনি 14টা বললেন না কেন? সমস্যা তবে আছে, 14 না, এই দেশের সমস্যা 14,000 আছে। কাজে আমি কতটুকু বললে পরে আপনি সন্তুষ্ট হবেন, এটা কিন্তু বলা বড় কঠিন। একটা কথা হলো কি, আপনারা ক্ষমতায় আছেন আজকে কত বছর বলেন? বিএনপি কবে ক্ষমতায় ছিল আমাদের একটা জেনারেশন জানেই না, আমাদের একটা জেনারেশন এখনো জানেই না। আজকে যে ছেলেটার বয়স 16 বছর 18 বছর, সে জানেই না যে বিএনপি কবে ক্ষমতায় ছিল। কাজেই যখন প্রবলেমের কথা উঠবে তখন এই সময়ের প্রবলেমের কথা আগে উঠবে। এই যে একটু আগে একটা কথা বললেন, আমার পাশে বসে আছেন সুভাষ দা, উনিও বললেন যে আরিফ রহমান দ্বীপের কথা তো আমরা কেউ বলি না। ওটা কি হয়েছিল? একটা হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের বিচার হবে, বলতে হবে কেন ভাই? এটা তো স্বাভাবিক নিয়মেই হবে। যখন একটা হত্যাকাণ্ড ঘটবে সেটা বিএনপি করুক, আমি শেষ করি ভাই, আমাকে বলতে দেন প্লিজ। নো কামাল ভাই, আপনাকে আমি ছাড় দিব না। নো কামাল ভাই থাকেন, আমরা আছি, আমরাও বলবো। আমি বলি জিনিসটা, একটা হত্যাকাণ্ড ঘটবে, একটা অপরাধ ঘটবে, স্বাভাবিক নিয়মে তার বিচার হবে। 75-এর বিচার হলো না, আমি বলি রাখি, শেষ করতেছি আমি। 21 আগস্টের বিচার হলো না, অবশ্যই বলবো স্বাভাবিক নিয়মে। স্বাভাবিক বিচার হয়েছে তো, হয়েছে স্বাভাবিক নিয়মে হয়েছে। আমার কথা হলো এই সরকারের আমলে একটা ঘটনা ঘটেছে, দ্বীপ মারা গেছে এই সরকারের আমলে, বিচার এই সরকার করবে। এখন আপনি যদি অপেক্ষা করেন যে কেন সামাজিক মাধ্যমে বলা হলো না, যেমনটা অপেক্ষা করেছেন আপনারা মুরাদ হাসানের ক্ষেত্রে,
মুরাদ হাসান এই ঘটনাটা ঘটিয়েছে, আপনি 2 বছর আগে ঘটিয়েছে, রেকর্ড হয়েছে। রেকর্ড কে করেছে? রেকর্ড কে করেছে? দেশে রেকর্ড কে করে? তারাই করেছে। তাহলে জানে অনেকে 2 বছর পরে যখন নাকি ফেসবুকে এবং সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়ে গেল, যখন এই হইচইগুলো জবাব মনে হয় আপনার কি 2 বছর পরে কেন তখনই আপনি আসলো? অ্যাকশনে গেলেন, 2 বছর পরে যাই কেন বাহাদুরি আসলো? নিচ্ছেন যে আমি এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি। ভাইরে শুনুন, আমি বলি একটা সিম্পল একটা উদাহরণ দেই। মুরাদ হাসানের ঘটনা, এই চিত্রনায়িকাকে যে সে যে ফোনালাপ, এটা প্রচারিত হওয়ার একদিন পরে এটা অ্যাকশন হয়েছে, এবং অ্যাকশন হওয়ার ঠিক 10 মিনিটের মাথায় ওই ভদ্রমহিলা মক্কা শরীফ থেকে ভিডিও লাইভ করেছেন। কথাটা খেয়াল করেন কিন্তু। নিশ্চয়ই। উনি এই অ্যাকশন হওয়ার আগ পর্যন্ত করতে পারলেন না কেন? কেন করতে পারলেন না? উনিও অপেক্ষায় ছিলেন যে কখন অ্যাকশনটা হয়, কারণ অ্যাকশন না হলে উনি জানেন না এই কথাটা বললে পরে ওনার কি অবস্থা হবে। উনিও ভয়ের মধ্যে ছিল। এই যে ভয়ের সংস্কৃতি, এই সংস্কৃতিটা কি আকাশ থেকে আসছে? আকাশ থেকে আসে নাই। যারা ক্ষমতায় আছেন, যারা সরকার চালান, তারা এমন একটা সিস্টেম ক্রিয়েট করে রাখছেন যে আপনি বলতে পারবেন না। সিম্পল। কালকে আজকে দেখলাম একটা মামলা হয়েছে আলাল সাহেবের বিরুদ্ধে। উনি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করেছেন। কটূক্তি করা অবশ্যই খারাপ, মামলা হতেই পারে। আমি বলতে চাই যে আওয়ামী লীগের মন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলেন, সেগুলোকে যদি আপনি কটূক্তি বলতে না চান, তাহলে কটূক্তি বলতে কোনো শব্দই নেই পৃথিবীতে। একটা মামলা হবে, কেউ একজন লোক মামলা করলো, আওয়ামী লীগের লোক, এই বিএনপি লোক, 2 জন লোক বসে আছে, কালকে যাক মামলা করতে, কোনো মামলা কেউ দিবে? কেউ মামলা নিবে না। কাজেই কোশ্চেনটি হলো কি, না আমি কষ্ট পাচ্ছি না, আমি সকল কটূক্তিকেই কটূক্তি বলতে চাই, কিন্তু আমার কোশ্চেন হলো যে কটূক্তি বিচারের মধ্যে থাকবে না, আর যে কটূক্তি বিচারের মধ্যে থাকবে, এখানে ডিপেন্ড করতেছে কি বিচারটা কিভাবে চলবে, আপনি বিচারটাকে কিভাবে চালাবেন। দ্যাট ইজ মাই পয়েন্ট। যখন বিচারটা বিচারের মতো করে না চলবে, ততক্ষণ পর্যন্ত এই কালচারাল যে আপনি যে সংকটের কথা বলছেন, সেই সংকটটা থেকেই যাবে। এই সংকট যতদিন থাকবে ততদিন এই সিস্টেমই চলবে। তখন ওই যে বললেন না যে কিছু ব্যক্তি তো ভালো আছে এখনো, হ্যাঁ আছে। আপনি ধান গাছ বলেন 2 একটা আগাছা হয়, আপনি আবার আগাছা বলেন 2 একটা ধান গাছ ওখান থেকে গজাবে। যখন আগাছার মতো 2 একটা ধান গাছ গজাবে, তখন সেটা আপনি ধানের বাগান বলবেন না, আগাছার বাগান বলবেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন কি আগাছার বাগান মনে হচ্ছে আপনার? আগাছার বাগানে 2 একটা মতিয়া চৌধুরী আছে, মূলত সবই আগাছা আসলে। কামাল ভাই যদি বলেন 5টা সেকেন্ড, দেখেন, আমি আগাছা এবং ধান কামাল ভাই, কামাল ভাই, জি প্লিজ কামাল ভাই, আমি 5-6 সেকেন্ড, আমি বলে নেই। আরে 5-6 সেকেন্ড লাগবে একটা কথা। না 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 না, আমার মাসুদ কামাল ভাই, মাসুদ কামাল আচ্ছা, ভাই, 30 সেকেন্ড। আমি বলি না, কামাল ভাই 30 আরে সেকেন্ড, বলুন না, একটু ধৈর্য। আরে বলতে দেন আমাকে, 5 সেকেন্ড হয়ে গেছিল। বলতে দাও। আরে এর ঠিক মধ্যে আছে, হয়ে যেত। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারটা কামাল ভাই বলে দিবে তো। কামাল ভাই বলে দিবে। কামাল ভাই বলে দিবে আপনারটা। আপনি মাসুদ, ফষ্টি নষ্টি শব্দটির বাংলা ব্যাখ্যা কি এবং বাংলা কি, আপনি একজন গণমাধ্যমের কর্মী এবং খুব ভালো করে জানেন। যেই শব্দ সে ব্যবহার করেছে, আপনি সেটাকে আপনি কি যদি পাশ কাটিয়ে যেয়ে তাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, আমি খুব দুঃখ পেলাম মাসুদ কামাল ভাই। আমি তো ব্যাখ্যা করি নাই। না, 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 আমি বলেছি এটা আপনি কটূক্তি। শোনেননি। সবই এটা কটূক্তি। কটূক্তি না। এটা খারাপ। কথা বলছি। আচ্ছা, খারাপ আমারে কথা- মানলাম, খারাপ। আমারে- এই খারাপ তো সবাই করতেছে রে ভাই। ঠিক। সবাই করছে না। ওই ওকে শব্দ কেউ ব্যবহার ওকে করে না। ওকে 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 কামাল ভাই ধৈর্য ধরে সবার কথা শুনেছে। ওই শব্দ কেউ জি ব্যবহার জি করে না। কামাল ভাই প্লিজ ক্যারি অন ক্যারি অন ক্যারি অন। মাসুদ কামাল সাহেবকে বলি, প্রথম আলো বাইর করুক। আর ডাক্তার শান্তকে বলি, প্রথম আলোর সাংবাদিক আমাকে পার্থ যখন জিজ্ঞাসা করেছেন যে তারেক জিয়ার মেয়ে সম্পর্কে মুরাদ এই মন্তব্য করেছে, আমি বলছি এটা ঠিক করেনি। কবে বলছে? আমি এটা কবে? পরশুদিন আমি পার্থকে জিজ্ঞাসা, যেদিন আইসে কামাল ভাই ওবায়দুল কাদের সাহেব কি বলেছে? একটু শুনি শুনি আমার সময় কথা শুনি বলবেন না প্লিজ। একটু শুনি শুনি। জানা দরকার কবে কমেন্টটা ওকে, ওকে, ওকে। মুরাদের বিরুদ্ধে আমি নাম ব্যবস্থা নিচ্ছে। বললাম তো, আমি নাম বললাম তার সাথে কামাল ভাই আপনি যে বলেছেন এটা কি পত্রিকায় এসে রেকর্ড আছে? আমার সেটা মনে জানতে হয় যাচ্ছে। আমি দেখিনি। প্রথম আলো আমি রাখি না ভাই, পার্থ মানে জিজ্ঞেস, আমি বলছি জিজ্ঞেস দেখেন, আপনি এখনই ফোন করেন না পার্থ। ঠিক আছে। আমি তো ফোন করতেছি না। আমার কথা কি, আমি কালকেও বলছি, আমাকে যখন এটা ছিল বিএনপির আপনার মানে কে যেন কালকে ছিল আর কি, টক শোতে আমাকে জিজ্ঞেসে কোন কোন কারণ, আমি বলছি যে এক হচ্ছে যে তারেক রহমানের মেয়ে সম্পর্কে বলছে, সব বিষয়ে আমরা মুরাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছি। উনি যেটা বললেন যে কিন্তু
আলাল সাহেব যদি বলে থাকে, উনি ইউটিউবে দেখেননি সাংবাদিক আলাল সাহেব কি বলছেন, কামাল সাহেব? দেখি নাই ভাই। হ্যাঁ, এটা দেখেননি সাংবাদিকতা দুনিয়া বইরে ফেসবুকে বেরোচ্ছে, আপনি জাতির সামনে একটা মিথ্যা কথা বলে ফেলালেন, দেখেন নাই? আমি যে সত্য বললাম না মিথ্যা বললাম, এটা আপনি কি করে বুঝলেন? না কামাল ভাই, খুব আপত্তিকর কথা। আপনি কি করে বুঝলেন আমি মিথ্যা বলছি? আপনি এর ব্যাখ্যা করেন। আপনি কি করে বুঝলেন আমি মিথ্যা বললাম? আমি বললাম আমি দেখি নাই, আমি নাও দেখতে পারি, আমার সব দেখতে হবে। দেখেন না কি আমি ওই অশ্লীল কথা আমাকে দেখতে হবে কেন? আপনি দেখি নাই, আমি কথা বলি। আল্লাহ সাহেব অশ্লীল কথা বলছি, আমি দেখবো কেন? আপনার কথার সময় কথা বলি না, আপনি যখন কথা না আপনি আমাকে মিথ্যা বলেন কেন? জি কামাল ভাই, আপনি বলতে পারেন না। আমার মনে হয় যে কাউকে মিথ্যা পারেন না, বলা যায় না, এটা মিথ্যা অসংসদীয় শব্দ আসলে। হ্যাঁ, মিথ্যা শব্দটা বলা ঠিক না। উনি ভুল ইনফরমেশন দিয়েছেন, এরকম হতে পারে যে এটা বলেন। তথ্য ভ্রান্তি থাকতে পারে, আমি ওনাকে- ঘাটতি থাকতে পারে। হ্যাঁ, ওনাকে বলি- মিথ্যা বলাটা ঠিক হবে না। শোনেন, হ্যাঁ, উনি যে কথাগুলো বলছেন আমি তো মনে করি উনি নিরপেক্ষ সাংবাদিক না। এক, সায়ন্ত সাহেব যে কথাগুলো বলছেন যে রাতের ভোট দিনে, না না, দিনের ভোট রাতে। দিনের ভোট রাতে Please, সায়ন্ত সাহেব ঘুরাবেন না, হ্যাঁ, please। এখন বেগম খালেদা জিয়ার এনে চিৎকার করতেছেন একটি রাজনৈতিক দলের মূল এজেন্ডা হওয়া উচিত আমার নেত্রী মুক্তি না হলে আমি নির্বাচনে যাব না। 2018 সালের 30শে ডিসেম্বর আপনাদের নেতৃত্বে, কামাল হোসেনের নেতৃত্বে জোট গিয়েছিলেন, গণভবনে আলোচনা করেছেন। সেদিন আপনি বললেন, আমার ভাই মোশাররফ বললেন এত হাজার লোক, সেদিন মির্জা ফখরুল সাহেব 1000 লোকের নাম দিয়েছিলেন যাদের নামে মিথ্যা মামলা, পত্রপত্রিকা এসেছে, আমি তার অভিযোগে ছিলাম না। এবং মূল এজেন্ডা হওয়া উচিত ছিল খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে যাব না। কিন্তু আপনারা কি করলেন? আপনাদের মূল নেতা যিনি লন্ডনে বসে আছেন তিনি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত দিলেন। শোনা গেল যে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করছেন, উনার এপিএস অপু সাহেব গ্রেপ্তার আছেন, অর্থাৎ মার মুক্তির চাইতে মনোনয়ন বাণিজ্যকে ছেলে গুরুত্ব দিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আপনারা চেষ্টা করছেন, আন্দোলন করছেন। আপনি রাতের ভোটের কথা বললেন, ওই নির্বাচন করতে যান, নির্বাচন খেলা খেলেছেন, যার ফলে নির্বাচনে হেরে গেছে গোটা জাতি। বলেন তো কোন ব্যবসায়ী আপনাদের পক্ষে ছিল প্রকাশ্যে? বলেন তো কোন শিল্প সাহিত্যিক শিক্ষক সমিতি আপনাদের পক্ষে নেমেছিল যে আপনাদের জনগণ ভোট দেবে? বলেন না। হ্যাঁ, আমি বলি না যে ভোটে ওই ভোট শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ যে আপনাদের জি, মতো জি, বলবো না। কামাল ভাই। কিন্তু একজন ভাই আমার শেষ করতে দেন। না, না, কামাল ভাই অনেকক্ষণ বলেছেন। জি, রাতে কেন করতে গেলেন আপনি? আপনি গেলে ভাই, আমি চলে আমার শেষ করতে দেন। শেষ করেন কামাল ভাই, 1 মিনিটে শেষ করেন। হ্যাঁ, আমি আমাদের প্রায় শেষ পর্যায়ে। দেখে শোনেন, এই দেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, মোশাররফ ছাত্র আন্দোলনের নেতা ছিল। সেই পুনরুদ্ধার গণতন্ত্রে টেবিলের উপর ব্যালট রেখে সিল মেরেছেন কারা? 2096 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনে বিবিসির সাংবাদিক আতাউস সামাদ কি বলেছেন? আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশে একটি নির্বাচন হলো, তারপরও দেখলাম 1 লক্ষ করে বিএনপির প্রার্থী ঢাকার শহরে ভোট হয়েছে। আর দেশীয় বিদেশি সাংবাদিকরা বললেন 2 থেকে 3% ভোট হয়েছে। এরা আবার ভোটসরের কথা জি, বলেন। অনেক ধন্যবাদ কামাল ভাই, অনেক ধন্যবাদ। আমি আপনার পয়েন্ট পেয়েছি। উই গট ইউর পয়েন্ট কামাল ভাই, প্লিজ। ওকে, 30 সেকেন্ড। ওনাদের নেতা ছিলেন বি চৌধুরী। মেজর মান্নান সাহেবকে পাশে নিয়ে বললেন, যখন ওনাদের প্রিয় ফালুকে নির্বাচিত ঘোষণা দিলেন, বললেন এই নির্বাচন মাগরু কাহার মেনেছে। আর ওই সময় ভারপ্রাপ্ত সিসি দুঃখ করে বলেছিলেন যে সরকার মহামান্য হাইকোর্টের আদেশও মানেন না, কারণ হাইকোর্ট দিয়েছিল সেনাবাহিনী। ভোটসররা যদি রাতের ভোটের কথা কয় আর দুর্নীতির কথা বললেন, দেখেন পূর্ব কোণে হেডলাইন ছিল পৃথিবীর 3টি পরিবার হচ্ছে দুর্নীতিবাজ, তার ভিতরে একজন পূর্ব কোণ, এটা কোনো পত্রিকার মধ্যে পড়ে? 2008 সালে সেটা দুঃখ প্রকাশ করছে, সেটা ভুল রিপোর্ট ছিল। পূর্বকোণ যে রিপোর্ট করেছিল সেটা ভুল রিপোর্ট ছিল। ছাত্র নেতা ছিলেন, এইটা মৃত্যুর শাখা ছাত্রলীগের সভাপতি। কামাল ভাই নন রিড করে বলতে পারেন মিথ্যা বলার, আপনি এটা মিথ্যা ওকে, শান্তি। পূর্বকোণ সেটা মিথ্যা আজকে কিন্তু আমরা কথা বলছিলাম পলিটিক্যাল কালচারের স্ট্যান্ডার্ড, এটাই কালচার। স্ট্যান্ডার্ড কিন্তু নেমে যাচ্ছে আবারও।
এটাই কালচার। এখানে কামাল ভাই প্লিজ প্লিজ আপনার 30 সেকেন্ড ওভার কামাল ভাই। বাংলাদেশটা ছিল কামাল ভাই, ক্ষুধা, please। দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ। উনি বললেন দুর্নীতিতে এত পার্সেন্ট কম, পাঁচবার বিএনপির আমলে আরে দুর্নীতিতে এটা আপনাদের ভুল তথ্য কামাল ভাই। এবং 2001 সালে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আওয়ামী লীগের আমলে, জি। বিএনপির আমলে না। বরং দুই অর্থ বছর তারা চ্যাম্পিয়ন হয়েছে। ওকে কামাল ভাই, অনেক ধন্যবাদ। তাহলে আপনাদের সময় 5 বার না, কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 3 বার? না, আপনাকে একটা জিনিস, কয়বার চ্যাম্পিয়ন সেটা বলেন। একবার আমাদের আমলে হয়নি। 5বারও হয় নাই? আপনাকে সেটা ধারাবাহিকতা আমলে আমরা তো কমিয়েছি ধীরে ধীরে। না 5 থেকে 2 কমালাম, 3 তো মানবে না। না, এই তো 3ও মানবে না। না, আপনাকে একটা বলি, কত সালে, সুভাষ সিংহ রায়, এখানে আপনি বলতে হবে 2001 সালে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কিনা সেটা আপনি বলেন। 2001 আপনি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অর্থনীতির হিসাব আপনি জানেন। 2001 সালের রিপোর্টটা কবে? 2000 সালের। ওকে ফাইন, তারপরে 2000 সালে ক্ষমতা কে ছিলেন? তারপর একটা বলেন, গেল 2005 সালে কি ছিল? না, 2005 সালে 2002 সালের যে রিপোর্ট চ্যাম্পিয়ন, এই 2001 সালের রিপোর্ট 2001-এর 11ই অক্টোবর বিএনপি ক্ষমতা নিয়েছে, মানে ফুল 8 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ওকে 1 বছর বুঝলাম, পরে 2 বছর, তাহলে ধীরে ধীরে আমরা কমিয়ে এনেছি। 3 বার ছিল তো 5 বারের মধ্যে। দুইবার আওয়ামী লীগ শুরু করেছে, এবং আমরা যখন ক্ষমতা থেকে আমরা টার্ম শেষ করি, তখন বাংলাদেশের দুর্নীতির সূচকে ছিল বাংলাদেশ 13 নম্বর। 13 নম্বর, 1 নম্বর থেকে আমরা 13 নম্বরে নিয়েছি। আপনি সেই ক্রেডিটটা আমাকে দিচ্ছেন না। আচ্ছা, আচ্ছা একটু আমি বলি কামাল ভাই, একটা নিয়ম মানতে হবে। কেউ কারো কথা শুনতে পাচ্ছি না। শুরুতে বলেছিলেন দর্শকরা কিন্তু আমাদেরকে মূল্যায়ন করে, তারা এটা ভালোভাবে নিচ্ছে না। ওয়ান আফটার ওয়ান আমরা একটু করে বলি, এবং মূল পয়েন্টগুলো বেশি বললেই কিন্তু আসল কথা বলা হয় না। এই যে আমরা বলি জ্ঞানীরা কথা বলে ঠোঁট মেপে, এবং গেটের ফাউস্টের বিখ্যাত উক্তি হচ্ছে কম্প্রেশন ইজ দ্য ফার্স্ট সাইন অফ এ মাস্টারম্যান। কত কমে আপনি কত বেশি বলতে পারেন, এটা হচ্ছে আপনার ক্ষমতা। একজন ইংরেজ কবি রবার্ট সাউদি বলেছিলেন যে ওয়ার্ডস আর লাইক সানবিমস, দ্য মোর দ্য কনডেন্স দ্য ডিপার দ্য বার্ন। সেই রকম আমরা কালচার চাই যে কত কমে কত বেশি বলতে পারেন, এবং আর্গুমেন্টটা তীক্ষ্ণ এবং শানিত বাক্য দিয়ে বলতে পারেন। যদি একটু বলেন, 1 মিনিট বলেন তো সুন্দর করে, কি বলতে চান আসলে? আসলে Principal argument কি আপনার? রাজনৈতিক কালচারের যে সংকট, এইটা রাজনীতিবিদরাই তৈরি করেছেন। এর মধ্যে কি শুধু আওয়ামী লীগ, বিএনপি সবাই আছে কিনা? আমি কি আওয়ামী লীগের নাম উল্লেখ করেছি? ইনক্লুসিভ বলে এই যে এই সমস্যা হয় এখানে। আপনি কেন আওয়ামী লীগ? আমি বলছি রাজনীতিবিদরাই তৈরি করেছেন। রাজনীতিবিদ বলতে কি শুধু আওয়ামী লীগকে বোঝায়? বলুন। রাজনীতিবিদদেরই এটা তৈরি। দেখেন, নির্বাচন নিয়ে সংকট, রাজনীতিবিদরা একে অপরকে বিশ্বাস করে না, আস্থায় নিতে পারে না বলে এই রাজনীতিবিদরা তত্ত্বাবধায়ক সরকার আনলো, সাবেক আমলা এবং অন্যদের হাতে ক্ষমতা দিয়ে বলে যে তোমরা নির্বাচন করে দাও। সেইটাই রাজনীতিবিদরাই এনেছে, নিজেদের প্রতি নিজেদের অনাস্থা অশ্রদ্ধা করেছে, এটা প্রমাণ তাদের। আর এখন আপনি দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দলের যারা আলোচনায় আসেন, এক পক্ষ সরকারের সমালোচনা করেন, সরকার পক্ষের এরা বিএনপির অন্যদের সমালোচনা করেন। আপনি নেগেটিভ পয়েন্টগুলি যোগ করে এক জায়গায় আনলে যখন সামারাইজ করবেন যে প্রত্যেক দলের অবস্থান আসলে কি, যে চিত্রটা পাবেন সেটাই এদেশের রাজনীতি। অনেক ধন্যবাদ, চমৎকার বল। লাস্ট 1 মিনিট মোশাররফ ভাই। আমি একটা কথা বলছি, এখানে 1 মিনিট। এখানে দুর্নীতির কথা বলা হচ্ছে, অনেক কিছু কথা বলা হচ্ছে। এখন আমি বলি, কামাল ভাই কিন্তু স্বীকার করেছেন আওয়ামী লীগের সময় দুর্নীতি, আপনি তো স্বীকার করেন বিএনপির সময় দুর্নীতি হয়েছে, স্বীকার করতে হবে। মাত্রাটা কতটুকু ছিল স্বীকার করবেন তো? উনি তো বলেছেন আমাদের সময় হয়েছে, নির্মূল করা যাবে না। না, এটা স্বীকার করছেন। হ্যাঁ, কিন্তু এখানে আমি একটা কথা বলি, এখানে কামাল ভাইরা বলছে বেগম খালেদা জিয়াকে আজকে দুর্নীতির মামলায় অভিযুক্ত করা হয়েছে। রাজনীতিতে তো অনেক কিছু হয়। 1958 সালের যখন আইয়ুব খান ক্ষমতায়, তখন শেখ মুজিবুর রহমানকে তো দুর্নীতির দায়ে 2 বছর জেল দিয়েছিল। সেটা কি বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করেছিল? আজকে খালেদা জিয়াকে যে পরিকল্পিত সাজা দিয়েছে, এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে? বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করে না। তাইলে 1958 সালে তো আচ্ছা, এইটা একটা বড় বিতর্ক। আওয়ামী লীগ বলে জনগণ আমাদের সঙ্গে আছে, বিএনপি বলে সব জনগণ। বাংলাদেশের মানুষ 32 কোটি না 16 কোটি। আপনারা 32 কোটি হয়, আওয়ামী লীগ আর বিএনপি হিসাব করলে আমি দেখেছি ডেমোগ্রাফি পাল্টে যায়। জি, আপনি যদি লাস্ট 1 মিনিট বলেন। সুভাষ সিংহ রায়। আমার এক শিক্ষক লেকচারারে বাংলা করেছিল প্রভাষক, যেটা বাংলা থাকে প্রভাষক। তিনি বললেন, আমি এটা নাম দিলাম আজ থেকে চিৎকারক। কেননা আমি যখন প্রথম লেকচারার হিসেবে যখন ক্লাস নিতে যাই, পিছনে ছাত্ররা কথা শুনতো না, এই চিৎকার করে কথা বলতাম।
তা আমি আজকে খুব মাইক্রোফোন ছিল না, ডিজিটাল যে ছিল বলেন ছিল আপনারা, না, ডিজিটাল ছিল তো না, বলেন, তখনকার সময় তো ক্লিপ ছিল না। মাইক্রোফোন। আচ্ছা, তা আমি আজকে চিৎকারই শুনলাম। আপনি যে শিরোনামটি দিয়েছেন যে সংকট কি ব্যক্তির না রাজনৈতিক সংস্কৃতির, আমি তো মনে করি যে এই আলোচনা এক অর্থে সার্থক। সংকট যেমন ব্যক্তিরও, রাজনৈতিক সংস্কৃতিরও। বাহ। মনে রাখা দরকার, কাঁচা সমালোচনা কিন্তু গালিগালাজ। আমরা যেন আলোচনার চৌহদ্দির মধ্যে থাকি, তা নয় আলোচনা অন্যদিকে বিস্তৃত হয়। এটা ওই চিৎকারকদের আত্মচিৎকার এবং হয়। এটা গোটানো খুব বিনষ্টের মুশকিল হয়। আত্মচিৎকার ঘটে। এটা সঞ্চালকের জন্য খুব টাফ হয়, খুবই tough গুটিয়ে এটা। আনা। এটা বিনষ্ট, আপনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং জি। যারা গুণীজন যুক্ত হয় তারাও কিন্তু বিব্রত হন। আমি চেয়েছিলাম রাজনীতিবিদদের শালিত বক্তব্য অনেক আছে, তারা যেন এই জায়গায় আমাদের সামনে উপস্থাপন করতে পারেন, সেটা আমি পেলাম না। অতএব দাদার ব্যক্তি মতো সংকটেরও নিরপেক্ষ আলোচক আরো সংকটও। দুইজন হলে হয়তো আলোচনাটা আরো ভালো হতে জি। পারে। এই দেখ, তাহলে আপনি বললে তো পলটা আমারও বলতে হয়। না, যদি- না, একটা এটাই। যদি মাসুদ ভাই আমরা বলেন। তো সবাই না, না, একটু, একটু, একটু। একপক্ষীয় বলি, আপনি বলেছেন। আমরা সমালোচক, আমরা চিৎকারক। একটু বলেছেন। দাদা হচ্ছেন না, না, গিয়ে না, একটু চিৎকারকও বলেছেন, নয় এবং বলেছেন। নিরপেক্ষ। আপনি তো একবার বলে একটু এসেছেন। একটু প্লিজ, আমি একটা গভীর ঠিক প্রশ্ন আছে। করতে চাই। এই যে পলিটিশিয়ানরা একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি কিংবা সমালোচনা করছে, বলা হচ্ছে এইটা একদল আবার চায়। সো একটা ডিপলিটিসাইজেশন, হোল পলিটিক্সকে তরুণ সমাজের কাছে একটা নেতিবাচকভাবে উপস্থাপন করে একটা এর ভিতরে, রাষ্ট্রের ভিতরে একটা ডিপ স্টেট থাকে। এটা আমলারা হতে পারে, অন্যরা হতে পারে। বাংলাদেশ কিন্তু অনেকে বলা হচ্ছে একটা বিউরোক্রেটিক সেক্স, তারাই সব সিদ্ধান্ত নেয়, কাজগুলো করে। এইরকম একটা জায়গা কি তৈরি হচ্ছে না আসলে আমাদের? জি, আমার যে তাদেরকে ডিসক্রেডিট করে করে একদম -0 করিয়ে দেওয়া, অসম্মানের জায়গায় চূড়ান্ত আমার কিন্তু দেওয়া, তাই মনে এবং হয়। তারাও এটা বলছেন কিন্তু। মানে আমার কিন্তু এই তাই মনে ফাঁদে হয় তারাও এই ধরনের পড়ছেন কিছু কিনা। একটা ঘটনা কিন্তু দেশে এখন ঘটছে। কোনো আমলাকে অন্য আমলার বিরুদ্ধে সমালোচনা করতে আপনি করতে শুনতে পারবেন পারবেন না। না। আবার আপনি ধরেন যখন এখন কি হয়েছে, আমাদের- স্টেটটা কোথায় দিচ্ছি আমরা? আমাদের পলিটিক্যাল যে কালচারটা, যেটা আমরা বারবার বলছি, দেখেন একটা জিনিসকে আমি খুব সংক্ষেপে একটা হাইপোথেটিক্যাল কথা বলি। আপনি এই যে এখানে মোশাররফ ভাই আছেন, মোশাররফ ভাইকে জিজ্ঞেস করেন তো যে ঠিক আছে আপনার নেতৃত্বে অনেকদিন ছিলেন, ঠিক আছে, কি একটাও খালেদা জিয়া কি একটাও ভুল করেন নাই? 5টা ভুল বলতে পারবেন আপনার হ্যাঁ, নেত্রীর? উনি জানে কিন্তু উনি বলতে পারবে না। কামাল ভাইকে আচ্ছা। তার নেত্রী 5টা ভুল বলতে পারবেন? আবার উল্টা দিকে ওনাকে জিজ্ঞাসা করেন তো শেখ হাসিনা কি 5টা কাজ ভালো করে নাই? 5টা ভালো কি বলতে পারবেন? উনি বলতে পারবেন না। উনি বলতে পারলে উচ্চারণ করতে পারবেন না। একই সমস্যা কিন্তু কামাল ভাইরও আছে, উনিও বলতে পারবেন না। তাহলে ভার্চুয়ালি দাঁড়ানোটা কি? আমি যদি 90 সাল থেকেই ধরি, এই দুজনই তো আছে ঘুরে ফিরে। তাহলে যদি ওনার কথাটা ধরি, যদি মোশাররফ ভাইকে সত্য ধরি, তাহলে মানে শেখ হাসিনা একটা খুবই খারাপ লোক। আর যদি কামাল ভাইয়ের কথা সত্য ধরি, তাহলে খালেদা জিয়া খুবই খারাপ মহিলা। বুঝলেন, দুজনে কিন্তু খারাপ। আবার যদি উল্টাটা ধরি, তাহলে দুজন ফেরেশতা। তাহলে ভার্চুয়ালি এই পুরোটা সময় আমরা হয় দুজন ফেরেশতা শাসন আমলে ছিলাম, অথবা দুইজন শয়তানের শাসন আমলে ছিলাম। তা তো আর সম্ভব নয়। আমরা বিবেচনা করি দুজনই মানুষ। যখন আপনার কোনো সমস্যার কথা বলা হয়, প্লিজ আপনি আপনার সমালোচনার জবাবটা দেন। আপনি কেন আগেরটা টেনে আনেন? আগেরটা ভুল করেছে ওইটা বলে কিন্তু আপনার সমস্যাটা কিন্তু জাস্টিফাইড হয় না। এই জিনিসটা আমরা বলি যে বলেন আপনার কালচার, আমরা এখন এই কালচারের মধ্যে আছি। আপনি যে কাউকে বলেন, যদি আওয়ামী লীগের লোক শুরু করবে বিএনপির আমলে কি হয়েছে না হয়েছে ওটা দিয়ে, আর যদি বিএনপির লোক হয় তারা শুরু করবে আওয়ামী লীগ কি করে। তাহলে আমরা সামনে তাকাবো কি মির্জা তাসলিমা? Right. সামনে তাকাবো আমরা কি এরকম মধ্যে আটকে গেলাম কিনা আসলে? না, আমরা তো আসলে আটকেই থাকি। আমরা আসলে সবসময় অতীতে আটকে থাকি। না, এখান থেকে আমরা বেরোবো না? এই যে রোস্টার কূপ থেকে কি বেরোবো না শুধু আমরা? তাই না, আমরা বর্তমানকে নিয়েও কথা বলতে খুব একটা বেশি চাই না। এবং আমাদের যারা এখন সরকার পরিচালনা করছেন, এটা পৃথিবীব্যাপী যে আপনি যিনি সরকার পরিচালনা করবে তারা স্ক্রুটিনির মধ্যে থাকবে, কিন্তু আমাদের এখানে কেউ স্ক্রুটিনির মধ্যে থাকতে চান না। সরকার প্রধানরা তারা মনে করেন তারা সমস্ত সমালোচনার ঊর্ধ্বে থাকবেন, কোনো সমালোচনা হলে পরে সেটাকে তারা ভালোভাবে নিতে চান না। এটা একটা বড় সমস্যা। এবং কিন্তু এটা কিন্তু আপনার ধরেন একটা সাধারণ মানুষ, আমাকে কিন্তু কেউ যদি বাইরে ডিফেম করে সেটা আমার জন্য একটা ইস্যু, কিন্তু একজন রাজনৈতিক নেতা নেত্রী কিন্তু এটা কিন্তু ইস্যু নয় তার জন্য। কারণ এটা হচ্ছে তাকে সমালোচনা করার অধিকার মানুষের থাকতে হবে, মানুষের বলতে পারতে হবে যে তার, কারণ নারী সে কোন কান দিয়ে শুনবে? রাজাদের মতো ঘটনা হয়ে যাবে। রাজা এরকম তার সভাসদদের কান দিয়ে শুনতো। কিন্তু মানুষের কথা যদি শুনতে হয় সত্যিকার গণতন্ত্রে, তাহলে কিন্তু মানুষকে কথা বলতে দিতে হবে এবং সমালোচনাটা খুব ক্রুড, খুব বাজে ধরনের সমালোচনা শোনার অভ্যাস থাকতে হবে। কিন্তু অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি এরকম হতে পারবে না যে যেখানে ব্যক্তির আক্রমণ হবে,
নারী বিদ্বেষী হবে। একজন রাজনীতিক, একজন ক্ষমতাসীন প্রতিমন্ত্রী তিনি এই ভাষায় কথা বলতে পারেন, এবং এটা কিন্তু আমার কাছে মনে হয় নাই যে শুধুমাত্র এটা একজন ব্যক্তির বিষয়, এটা রাজনৈতিক চর্চার মধ্যে কোনো না কোনো ভাবে চলে এসছে বলেই বিভিন্ন বাহিনীর কথা বলা হচ্ছে, এবং যে বিভিন্ন বাহিনীকে দিয়ে ধরে নিয়ে আসা হবে, এটা আমার জন্য ভীষণ অ্যালার্মিং, ভীষণ চিন্তার উদ্রেককারী এবং ভীষণ ভয়ের। কারণ এতে করে আমাদের যে বাহিনী যারা আমাদেরকে নিরাপত্তা দেবে, না আপা, একটা তো বাহিনী, আর এই যে আপনার কথা যে রেকর্ড হয়, আপনার যে প্রাইভেসি থাকছে না, এবং record, সেইটা কি একটা privacy বড় থাকছে প্রশ্ন না। কিনা আসলে? যেটা রাষ্ট্রের এটা- সব এটা- নাগরিকের কথা রেকর্ড হচ্ছে এবং যে অবশ্যই, কোনো সময় এবং- জায়গা মতন ফাঁস করা যাবে, ফাঁস করা যায় এবং ফাঁস করা হয়েছে। সেই প্রশ্নও কিন্তু আমাদের করা দরকার। এই প্রাইভেসির প্রশ্নটাও কিন্তু খুব জরুরি আসলে। জাহাঙ্গীরনগরে যখন 2019 সালে আন্দোলন হচ্ছিল, তখন আমার 2 সহকর্মীর ফাঁস করা হয়েছিল। সময় করে টেলিভিশনে ফাঁস করা হয়েছিল কিন্তু, হ্যাঁ, এবং তখন কিন্তু আজকে আপনার গোয়েন্দা বাহিনী এগুলো নিয়ে প্রশ্ন করছে, কিন্তু তখন কিন্তু এই প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনা হাসান। লাস্ট 1 মিনিট যদি বলেন আপনা হাসান। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ভালো আলোচনা হচ্ছে। ওই সুভাষরা যা বলার বলে দিয়েছেন আর কি, যে উনি যেরকম একটি শানিত বক্তব্য শুনতে চেয়েছিলেন, আমারও খুব ইচ্ছা ছিল যে আজকে যেহেতু শিরোনামটাই ব্যক্তির সংকট না রাজনৈতিক সংস্কৃতির সংকট, সেটার থেকে আজকে যারা রাজনীতিবিদরা আছেন আজকের আলোচনা হয়তো তারা সেখান থেকে বেরিয়ে আসবেন, কিন্তু দুঃখের বিষয় সেখান থেকে তারা বেরোতে পারলেনই না। আমার একটা ছোট্ট গল্প বোধহয় অনেক আগে পড়া, সবারই জানা, পুরাণ কালে সম্ভবত, যে আমি আপনার চোখ গেলে দেবো, আপনি আমার চোখ গেলে দেন, এভাবে সবসময় চোখ মানে গেলে দিতে দিতে একটি অন্ধ রাষ্ট্রে পরিণত হবে, পুরো মহাত্মা গান্ধীর রাষ্ট্রটাই বিখ্যাত অন্ধ হয়ে উক্তি যে যাবে। আই ফর আই হলে পুরো পৃথিবীর সবাই ব্লাইন্ড হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা যদি গান্ধীজির এইরকম কথা। অশ্রদ্ধার একটি রাজনৈতিক বলয় তৈরি করে ফেলি, যে আমরা একজন আরেকজনকে অশ্রদ্ধা করব, পারস্পরিকভাবে গালিগালাজ করব, এবং যে যার চেয়ে বড় বেশি গলায় যে বেশি বলতে পারবো সেই জয়ী হবে, তাহলে এই আসলে কারো রাজনৈতিক সম্মানই চর্চা থাকে না। যতদিন চলতে জি। থাকবে অনেক তখন ধন্যবাদ। ঘটনাটা এইরকম জায়গায়। ওকে কামাল ভাই, আপনার জন্য লাস্ট 1 মিনিট প্লিজ। আমি আপনার বলি, সবার আলোচনা শুনলাম, আমার খুব ভালো লাগলো। অতীত টানা ঠিক না, আমিও মনে করি অতীত টানা ঠিক। বাহ, কি চমৎকার তার বোধোদয়, দেখেন, দাঁড়ান, অ্যাপ্রিশিয়েট আমি করতে বলি, হবে। আমি আমার এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার আমার বোন যে কথাটা বললেন, সমালোচনা তো বাংলাদেশে আজকে 31টা এই রাতে 31টা টেলিভিশনের বিভিন্ন টক শোতে হচ্ছে সরকারের বিরুদ্ধে, সরকারের পক্ষ বলছে। সেটাই তো হওয়া উচিত কামাল ভাই, দ্যাট ইজ দ্য আমি বলছি হচ্ছে, আপনি বিউটি অফ বলছেন- ডেমোক্রেসি। সেটাই, আপনি বলছেন এটা হচ্ছে, এটা কারো কিন্তু করুণা না, বলতে এটা পারেন। এটাই নরমালিটি, আজকে- এটি হওয়া হ্যাঁ, উচিত। এটা হচ্ছে এবং হচ্ছে, জি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা একটা কথা, আপনি যেটা বলেছেন, উনি যেটা বলেছেন, দেখেন এই ইউটিউবে পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বিএনপির যুগ্ম মহাসচিব কি কথা বলেছেন, আপনি কম বেশি সবাই দেখেছেন। সেটাও গ্রহণযোগ্য না, আমরা সেটাই বলছি, গ্রহণযোগ্য কেউ, না। আপনি জি। একজন ইউনিভার্সিটির শিক্ষক, 2 জন নৈতিকতা আর শিক্ষা দিলেন আমাদের, কিন্তু এই ব্যাপারে কোনো কথা বললেন না। আমার মাকসুদ কামাল ভাই এই ব্যাপারে কোনো কথা বললেন না। আমি আরে কামাল ভাই এই ব্যাপারে কোনো কথা বললেন জি। না। আর আমি যেটা বলি, একটা আলোচনা হয়তো হবে না কামাল ভাই, এই রাজনৈতিক শিষ্টাচার নিয়ে আমরা কথা আমি দিচ্ছি, বলি, আরো আলোচনা করব। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টিভি আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিকা নিন এবং মাস্ক ব্যবহার করুন।